আসসালামু আলাইকুম স্টুডেন্ট ভাইরা, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। তো তোমরা সবাই জানো আজকে হচ্ছে আমাদের ইংরেজির 11 নম্বর লেকচার। তো আমরা যেহেতু 3টা বেজে গেছে, আমরা হচ্ছে আসলে 2-1 মিনিট পরে স্টার্ট করবো। অনেকে এখনো জয়েন করে নাই। আসসালামু আলাইকুম, বাবলু ভাইয়া শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে? জি ভাইয়া, কথা শুনতে পাচ্ছি ঠিকঠাক। আচ্ছা, তাহলে শুরু করে দিই ভাইয়া। জি ভাইয়া, আমরা শুরু করতে পারি। ওকে, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবারও আজকে আমাদের ইংলিশ 11 নম্বর লেকচারে। তোমাদের সাথে বরাবরের মতো আজকে আমি আছি শাহরিয়ার বাবলা, আর আমার সাথে কোয়েশ্চেন অ্যান্সার বক্সে আছেন তোমাদের রাজা ভাইয়া। তো ক্লাস রিলেটেড যে কোনো প্রশ্ন কোথায় করব? কোয়েশ্চেন অ্যান্সার বক্সে, আর রেসপন্সের দরকার থাকলে কোথায়? চ্যাট বক্সে। তো আগেই বলে রাখছি, আজকে হচ্ছে কোনো একটা প্রোগ্রাম হচ্ছে সম্ভবত, পরে মাইকিং, চিল্লা চিল্লি, খুব বাজে অবস্থা। তো মাঝে মাঝে যদি কথা শুনতে মনে করো যে পাশ থেকে নয়েজ আসছে, তাহলে ব্যাপারটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, ঠিক আছে? কোন একটা বিশেষ দলের আজকে মনে কোন একটা প্রোগ্রাম, তো পুরো ঢাকা শহর জুড়ে, আর আমি যেখানে আছি একদম সেন্টার পয়েন্ট, তো আশেপাশে প্রচন্ড মাইকিং কিংবা গান বাজনা বাজতেছে। সো কিছু করার নাই। ওকে, তাহলে দেখো না ভাইয়া, ওয়াজ মাহফিল না ভাইয়া, একটা পলিটিক্যাল প্রোগ্রাম হচ্ছে। ওকে, হ্যাঁ, তাহলে আমরা দেখো আজকের লেকচারে আলোচনা করব কি নিয়ে আপু ভাইয়েরা? আমরা আলোচনা করব 11 নাম্বার লেকচার নিয়ে। কি নিয়ে? 11 নাম্বার লেকচার নিয়ে, রাইট ফর্মস অফ ভার্ব, যার ভেতরে দুটো টপিক নিয়ে আমরা কথা বলবো, একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং কনজুগেশন। তো গতদিন আইডিয়া দিয়েছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি এবং কনজুগেশন কি, গত ক্লাসে কিন্তু তোমাদেরকে বলেছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা সেখান থেকে বিভিন্ন নিয়ম কানুন শিখবো। মাথায় রেখো, আজকে কিন্তু থিওরিটিক্যাল পার্ট কম, রাদার রুলস বেশি। এতদিন পর্যন্ত কিন্তু আমরা থিওরিটিক্যাল নলেজ গ্যাদার করার চেষ্টা করেছি, এন্ড তোমাদেরকে জানি না কতটুকু পেরেছি, সবকিছুকে থিওরিটিক্যালি বোঝানোর চেষ্টা ছিল তোমাদের। কিন্তু আজকে থেকে একটু নিয়ম বেশি থাকবে। তোমরা নিয়ম মনে রাখতে হবে। এখানে ভাইয়া কেন হইলো, কিভাবে হইলো, এত প্রশ্ন না করে সরাসরি নিয়মটা মনে রাখতে হবে। তার ধারাবাহিকতা আমরা যদি প্রথম নিয়মটা দেখি, তাহলে তোমরা কিন্তু ভালো মতো বুঝে যাবা। তাহলে প্রথমে আমাদের যে টাইপ 1টা আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে, সেটা আমরা কি জানি? দুই বা ততোধিক সাবজেক্ট যদি এন্ড দিয়ে যুক্ত হয়, তাহলে ভার্বটা প্লুরাল হয়। যে কোনো বাচ্চাও এটা জানে, তাই না? হি এন্ড হিজ ফ্রেন্ডস হ্যাভ জাস্ট অ্যারাইভড। তাহলে দুটো সাবজেক্ট এন্ড দিয়ে যুক্ত হয়েছে, দ্যাট ইজ ওয়াই ভার্বটা কিন্তু প্লুরাল হয়ে গিয়েছে। তো এখন অনেকের মনে প্রশ্ন যে ভাইয়া, ভার্ব প্লুরাল হওয়া কথাটা কি সঠিক কিনা? কথাটা সঠিক না, বাট আমরা বোঝানোর জন্য বলি। মাথায় রেখো,
এই তো প্লুরাল সিঙ্গুলার, এটাকে কি বলা হয়? নাম্বার চেঞ্জ। কি বলা হয়? নাম্বার চেঞ্জ। নাম্বার চেঞ্জ কেবলমাত্র দুটো পার্টস অফ স্পিচের হয়, একটা নাউন এবং একটা প্রোনাউন। নাউন এবং প্রোনাউন ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচের নাম্বার চেঞ্জ হয় না। তাহলে ভাইয়া ভার্ব প্লুরাল হওয়া মানে কি? অর্থের দিক থেকে। ভার্ব অর্থের দিক থেকে ভার্বের প্লুরাল হওয়া। এটা কি বুঝবা সবাই? মাথায় রেখো। অর্থাৎ আমরা জানি ইজ, ইজ কার সাথে বসে? সিঙ্গুলার সাবজেক্টের সাথে বসে। আর কার সাথে বসে? তোমার প্লুরাল সাবজেক্টের সাথে বসে। এটাকে বোঝানো হয় অর্থের বিচারে ভার্বের তোমার চেহারাটা কেমন হবে। ঠিক আছে? তেমনি ভাবে এই নিয়মটার আবার ব্যতিক্রমী বেশ কিছু নিয়ম আছে। তো প্রথম নিয়ম কোনটা ভাইয়া? পুরা দেখো, দুই বা ততোধিক সমজাতীয় সাবজেক্ট যদি একই ব্যক্তি কিংবা বস্তুকে নির্দেশ করে তাহলে সেক্ষেত্রে ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে। যেমন এখানে হি আর তার ফ্রেন্ড, দুজন তো একই ব্যক্তি হতে পারে না, সে আলাদা, সে বন্ধু আলাদা। কিন্তু এখানে খেয়াল করে দেখো, এখানে অ্যান্ড দিয়ে কিন্তু দুটো সাবজেক্ট যুক্ত হয়েছে। কি হয়েছে? আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ। তারপরে ভার্বটা সিঙ্গুলার হয়েছে না, তার কারণ কি? সকালে ওঠা এবং সকালে ঘুমাতে যাওয়া একই বিষয়কে, অর্থাৎ আমাদের রেগুলার যে ডিসিপ্লিন সেটাকে ইন্ডিকেট করছে। এরকম বেশ কিছু উদাহরণ তোমরা ছোটবেলায় পড়েছো। তার একটা উদাহরণ হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার। এই উদাহরণটা শুনে নাই এমন কেউ নাই, যে ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। তো খেয়াল করে দেখো, এখানে ফেভারিট ব্রেকফাস্টের আগে ইজ কেন বসেছি? কারণ ব্রেড অ্যান্ড বাটার সেটা বস্তুগতভাবে আলাদা হতে পারে, কিন্তু সকালে যখন আমরা নাস্তা করি সেটাকে কিন্তু একটা বিষয় হিসেবেই কাউন্ট করা হয়, যে এটা আমাদের ব্রেকফাস্ট বা সকালের নাস্তা। তেমনি ভাবে আমরা বলতে পারি চিজ অ্যান্ড সস, চিজ অ্যান্ড সস ইজ অন দ্য পিৎজা। তো পিৎজার উপরে যে টপিংসটা থাকে সেখানে চিজ থাকে, সস থাকে, তাই না? তো এখানে চিজ অ্যান্ড সসের পরে কিন্তু ইজ বসেছে। তার বসার পেছনে কারণ কি? যে দুটো একই বিষয়কে ইন্ডিকেট করছে, হুইচ ইজ দ্য টপিংস অফ তোমার পিৎজা। তেমনি আমরা উদাহরণ জানি স্লো অ্যান্ড স্টেডি। আমরা জানি না স্লো অ্যান্ড স্টেডি আমরা কি বলি? উইন বলি নাকি উইন্স বলি? আপু ভাইরা বলো তো, স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস নাকি উইন্স দ্য রেস? ভেরি গুড, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। তার মানে যে স্লো সেই কিন্তু স্টেডি। তাহলে দুটো একই জাতীয় সাবজেক্ট তোমার একই বিষয়কে যুক্ত করছে এন্ড দ্বারা যুক্ত হয়েও, দ্যাট ইজ ওয়াই কিন্তু ভার্বটা এখানে কি হয়েছে? তোমার সিঙ্গুলার হয়েছে। এখন আমাকে বলো আপু ভাইরা, টাইম এন্ড টাইড, টাইম এন্ড টাইড এরপরে কি হয়? ওয়েট হয় নাকি ওয়েটস হয়? কোনটা হয়? ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। এখানে কি হবে? ওয়েট হবে। তাইলে এখন ভাইয়া পুরা তোমরাই বলো, টাইম এন্ড টাইড দুটো কি এক বিষয়কে বোঝায় নাকি আলাদা বিষয়কে বোঝায়? কি মনে হয়, সেম নাকি আলাদা? দুইটা অবশ্যই আলাদা। টাইম বলতে এখানে বোঝানো হচ্ছে উপযুক্ত সময়, আর টাইট বলতে বোঝানো হচ্ছে অপরচুনিটি। তোমরা যদি এটাকে আবিধানিক অর্থ করো তাইলে দাঁড়াবে সময় এবং স্রোত, কিন্তু আমরা তো ভাবার্থ করি। ভাবার্থ করালে এটা দাঁড়ায় যে আমাদের জীবনে উপযুক্ত সময় এবং উপযুক্ত তোমার অপরচুনিটি বা চান্স, এটা একসাথে আসে না। দ্যাট ইজ ওয়াই ভার্বটা কিন্তু প্লুরাল। এখানে ওয়েট লিখতে হবে, ওয়েটস লেখা যাবে না। ঠিক আছে? তাইলে কি বুঝা গেছে? তাহলে এখন আপু ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, যে এটা নির্দিষ্ট করে কিন্তু কোনো শব্দ দেয়া থাকবে না, যেই শব্দগুলোর পরে সবসময় তোমার সিঙ্গুলার সাবজেক্ট কিংবা সিঙ্গুলার ভার্ব কিংবা প্লুরাল ভার্ব বসবে। যেমন ব্রেড এন্ড বাটার, এটাকে বোঝার জন্য আমাদের কি করতে হবে? আমাদের অর্থটা বুঝতে হবে। যখন যখন আমরা ব্রেড এন্ড বাটারকে ব্রেকফাস্ট হিসেবে ইউজ করছি, তখন সেটা একই বিষয়কে মানে তোমার ইন্ডিকেট করছে। কিন্তু দোকানে যখন বিক্রি হচ্ছে ব্রেড এন্ড বাটার, তখন তুমি কি বলবা? দেখো তো, ব্রেড এন্ড বাটার ড্যাশ ডিফারেন্ট ইন প্রাইস। এখানে ইজ বলবা নাকি আর বলবা? বলো, ব্রেড এন্ড বাটার ড্যাশ ডিফারেন্ট ইন প্রাইস, কি বলবো? ইজ বলবো নাকি আর বলবো? ভেরি গুড, এখানে তখন আর বলতে হবে। আর বলার কারণ কি? তুমি যখন খাইতেছো দুইটারে একসাথে চাবাই চাবাই খাইতেছো, দ্যাটস টোটালি ফাইন। কিন্তু দোকানে যখন কিনতে যাচ্ছ, তুমি কি বলবা যে আমি পাউরুটি কিনছি সাথে আমাকে বাটারটা ফ্রি দিয়ে দেন? না, তোমাকে কিন্তু বাটারও এক্সট্রা করে কিনতে হবে। তাহলে যখন দামের কথা বলা হচ্ছে তারা টোটালি আলাদা। তাহলে কোনটার পরে সিঙ্গুলার ভার্ব বসবে, কোনটার পরে প্লুরাল ভার্ব বসবে, এটা কিসের উপর ডিপেন্ড করে? এটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের অর্থের উপরে। তাহলে অর্থের কথা যদি চিন্তা করি, অর্থের বেসিসে ডিপেন্ড করা হয়, দেখানো হয় যে আসলে কোনটার কি অর্থ। তাহলে কি বুঝা গেছে আপু ভাইরা? বলো, বুঝছি আমরা? তাহলে অর্থ, অর্থটা হচ্ছে মেইন কনসার্ন আমাদের। যদি অর্থটা আমরা বুঝতে পারি যে এটা একই বিষয়কে বোঝাচ্ছে, তাহলে ভার্ব সিঙ্গুলার। আর অর্থ যদি ভিন্ন বিষয়কে বোঝায় তাহলে কি? ভার্বটা প্লুরাল। ঠিক আছে? ওকে। যেমন খুব সহজ একটা উদাহরণ দিই। যেমন আমার ক্লাস করতেছো, ধরো আমার ক্লাস তোমারে ভালো লাগে না, তো আমার নামে হচ্ছে দুটো অ্যাডজেক্টিভ ইউজ করবা।
যে ভাইয়া খারাপ এবং ভাইয়া ভালো পড়াইতে পারে না, এরকম দুটো জিনিস অ্যাড করলা, তো বুঝাই যাচ্ছে যাকেই বলা হচ্ছে যে খারাপ সেই ভালো পড়াইতে পারে না, দ্যাট ইজ ওয়াই ভার্বটা হল সিঙ্গুলার। তুমি যদি বলো যে ভাইয়া অনেক খারাপ আবার ভালো পড়ায়, তার মানে কি তুমি দুইজন ব্যক্তিকে বোঝাচ্ছ যে একজন খারাপ মানুষ একজন ভালো পড়ে এরকম মানুষ। ধরো রাজা ভাইয়ের কথা বলা হচ্ছে, রাজা ভাইয়া এখানে অনেক সিনিয়র মানুষ, তিনি ভালো পড়ান, আর আমি হচ্ছে একজন খারাপ মানুষ। তো তখন কিন্তু বুঝতেই পারছো দুইটা আলাদা অর্থে চলে যাচ্ছে, দ্যাট ইজ ওয়াই কিন্তু ভার্বটা কি হয়ে গেছে, প্লুরাল হয়ে গেছে। ঠিক আছে, ওকে। তাহলে দেখি আমরা তাহলে সামনের দিকে চলে যাই আপু ভাইয়েরা। দেখো টাইপ 1 গেল, একটা পোল কোয়েশ্চেন লঞ্চ করি তোমাদের উদ্দেশ্যে, দেখি ঝটপট অ্যান্সার করে ফেলো। পোল নাম্বার, ভাইয়া পোল কি অ্যাড করা হয় নাই? আচ্ছা হ্যাঁ হইছে। হ্যাঁ, পোল নাম্বার 1 অন ইউর স্ক্রিন, সবাই একটু অ্যান্সার করো দ্রুত ঝটপট। ভাইয়া বাট যুক্ত হলে, বাট যুক্ত করলে তোমার সাবজেক্ট কি বাট দিয়ে যুক্ত হয়? সাবজেক্ট কি দিয়ে যুক্ত হয় একটু পরে দেখবা, বাট দিয়ে সরাসরি তো সাবজেক্ট আমরা যুক্ত করি না ভাইয়া। বাট যদি সাবজেক্ট দিয়ে যুক্ত করি সেটা মানে অন্য অর্থ হয়ে যায়, দুটো সাবজেক্টকে আমরা বাট দিয়ে যুক্ত করি না নরমালি। ঠিক আছে, দ্রুত অ্যান্সার করো আপু ভাইরা। খুবই ট্রিকি কোয়েশ্চেন, এক্স্যাক্টলি ওয়াসিফ, এক্স্যাক্টলি খুবই ট্রিকি কোয়েশ্চেন। এইটা যারা পারবা তারা হচ্ছে প্রোডিজি, নিয়ার প্রোডিজি, কারণ এটা সহজে চোখে পড়ার কথা না। লাস্ট 10 সেকেন্ডস, কুইক এভরিওয়ান। দেখো টাইম ইজ আপ। খুব ভালো করে খেয়াল করো আপু ভাইরা, অ্যান্সার কি হবে সেটা আমি তোমাদেরকে বলবো না, তার আগে তোমাদেরকে একটু বুঝাই নেই, নিয়মটা দেখাই দিই। দেখো একাধিক সাবজেক্টের দুটোর আগেই যদি কখনো দা বসে, দা প্লাস সাবজেক্ট, এরপরে যদি আরেকটা সাবজেক্টের আগে এন্ড থাকে, এরপরে যদি আবার একটা দা থাকে, তারপরে যদি আরো একটা সাবজেক্ট থাকে, মাথায় রাখবা এরপরের ভার্বটা অলওয়েজ কি হবে, ভার্বটা অলওয়েজ প্লুরাল হবে। কি হবে? অলওয়েজ প্লুরাল। দেখো এন্ড দ্বারা যুক্ত দুটো সাবজেক্টের প্রত্যেকটার আগে যদি দা বসে তাইলে ভার্বটা অবভিয়াসলি প্লুরাল হবে। কিন্তু মাথায় রেখো আমরা বেশিরভাগ বইয়ে পড়েছি যদি প্রথম সাবজেক্টের আগে কেবলমাত্র দা থাকে, যেমন আমরা যদি বলি দা প্লাস সাবজেক্ট, এরপরে এন্ড আছে, তারপরে শুধু সাবজেক্ট, সেখানে দা নাই, বেশিরভাগ বইয়ে কি লেখা সেটা সিঙ্গুলার হবে, তাই না? মাথায় রেখো পরবর্তী ভার্বটা সিঙ্গুলার হতে পারে, পরবর্তী ভার্বটা তোমার প্লুরাল হতে পারে, সিঙ্গুলার প্লুরাল দুটোই হতে পারে, ডিপেন্ড করছে তোমার অর্থটা ঠিক আছে কিনা। খুব ভালো করে খেয়াল করো, এখানে হেডমাস্টারের আগে দা আছে, পোয়েটেসের আগে দা নাই। তো আমাকে একটু সংক্ষেপে জানাই দাও আপু ভাইরা, আমরা তো জেন্ডার পড়েছি, ম্যাসকুলিন মানে পুরুষ লিঙ্গ, ফেমিনিন মানে স্ত্রীলিঙ্গ, হেডমাস্টার কি ম্যাসকুলিন নাকি ফেমিনিন? এমএফ লিখে জানাই দাও, ম্যাসকুলিন নাকি ফেমিনিন? ভেরি গুড, ম্যাসকুলিন। পোয়েটেস, পোয়েটেসটা কি ম্যাসকুলিন নাকি ফেমিনিন বলো? তাহলে প্রথমটা হচ্ছে ম্যাসকুলিন, পরেরটা হচ্ছে তোমার ফেমিনিন। তাহলে বলো একজন একই সাথে হেডমাস্টার আর পোয়েটেস হতে পারে আপু ভাইরা? বলো বলো একজন কি একই সাথে হেডমাস্টার আর পোয়েটেস হতে পারে কিনা? কখনোই হতে পারে না। তাইলে যিনি হেডমাস্টার তাহলে তিনি, আর পোয়েটেস তারা কিন্তু সম্পূর্ণ আলাদা ব্যক্তি। যদি আলাদা ব্যক্তি হয় তাহলে তুমি বলো ভার্বটা কি ওয়াজ হবে নাকি ওয়্যার হবে? আমি পোলটা আবারও লঞ্চ করছি তোমাদের উদ্দেশ্যে, তোমরা অ্যান্সার করবা পোলে। পোলটা আবার অ্যান্সার করো তোমরা সবাই। তারপরও প্রচুর স্টুডেন্ট ভুল করছো দেখতে পাচ্ছি, এখন পর্যন্ত 36-37 জন স্টুডেন্ট ভুল করে ফেলছো, which is so unfortunate। হ্যাঁ দেখো, থ্যাংক ইউ সো মাচ, 85% স্টুডেন্ট কারেক্ট অ্যান্সার করেছো। দ্য অ্যান্সার গোস ফর নাম্বার বি, ওয়্যার। মাত্রই তো বললাম হেডমাস্টার একজন ব্যক্তি, পোয়েটেস একটা ব্যক্তি। তুমি ওই যে বইয়ের গদবাঁধা নিয়মের ভিতরে পড়েছিলা যে একটার আগে দা বসছে মানে তো ভার্ব সিঙ্গুলার হয়ে যাবে না, এখানে আলাদা ব্যক্তিকে। এখন প্রশ্ন যে ভাইয়া হেড পোয়েটেসের আগে কেন দা দেয়া হইলো না? ভালো করে খেয়াল করো, আমি যখন বলবো দ্য হেডমাস্টার এন্ড সেক্রেটারি, যে নিয়মটা আমাদের সবার জানা, দ্য হেডমাস্টার এন্ড সেক্রেটারি, তো এখানে সেক্রেটারি কি তোমার কমন নাউন, ম্যাসকুলিন নাকি ফেমিনিন? আমাকে বলো তো, সেক্রেটারি মানে হচ্ছে সচিব, তাহলে সেক্রেটারি এটা কমন নাউন না? অবভিয়াসলি কিন্তু এটা কমন নাউন, সেক্রেটারি ছেলে হইতে পারে মেয়ে হইতে পারে, দুটোই হতে পারে। তো তখন সেক্রেটারি আলাদা ব্যক্তি কিনা সেটা বোঝানোর জন্য আমরা দা ব্যবহার করি, ঠিক আছে? যে হেডমাস্টার একটা ব্যক্তি, সেক্রেটারি হচ্ছে আলাদা ব্যক্তি, সেটা বোঝানোর জন্য আমরা দা ব্যবহার করেছি। কিন্তু এখানে কি আমার আলাদা করে দা দেওয়ার দরকার আছে? আমি ইজিলি বুঝতে পারছি না যিনি হেডমাস্টার যিনি পোয়েটেস টোটালি আলাদা দুটো ব্যক্তি, এই জন্য এখানে দা ব্যবহার করা হয় নাই। অর্থাৎ
যখন ক্লিয়ার ডিকটেশন দেয়া হয় যে কোনটা কোন ব্যক্তি, তখন কিন্তু আলাদা করে আর্টিকেল দেওয়া হয় না। আমরা আর্টিকেলের ব্যাপারটা কেন করি? আমরা ডিকটেট করার জন্য করি, যে বোঝানোর জন্য যে কোনটা কোন ব্যক্তিকে বোঝানো হচ্ছে। তো এখানে এক্সট্রা দা দেওয়া মানে চিনায় দেওয়া। হেডমাস্টার যিনি, সেক্রেটারি তিনি না, আরেকজন। কিন্তু এখানে যদি আমার দা পোয়েটেস দিলেও কোনো ভুল না, আবার তুমি যদি দাটা নাও দাও তাতেও তোমার কোনো ভুল হবে না, কারণ তুমি বুঝতেই পারছো হেডমাস্টার একজন, পোয়েটেস টোটালি আরেকজন। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আসতে বলো? এখানে দা কমন নেওয়া হয়েছে না, এখানে দা কমন নেওয়া হয়েছে ওইরকমও না ব্যাপারটা। হ্যাঁ, ক্লিয়ার না? ওকে, তাহলে দেখি আমরা পরের টাইপে চলে যাই। ওকে, তাহলে টাইপ 2। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, তোমাদেরকে রাজা ভাইয়া বিগত ক্লাসগুলোতে কোয়েশ্চেন অ্যান্সার করতে যে এই ধরনের কথাবার্তা অনেক বলেছে। বলো, তোমার অফের পরবর্তীতে বলো আমাকে না, যে অবজেক্টের নাম শুনছি না, পার্টস অফ স্পিচ কয় প্রকার? বলো, গত ক্লাসে বলছি পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। ভেরি গুড। তো 8 প্রকারের ভিতর কয়টা পার্টস অফ স্পিচ অবজেক্ট গ্রহণ করতে পারে? অবজেক্ট থাকতে পারে কয়টা পার্টস অফ স্পিচের? বলো। 5টা পার্টস অফ স্পিচের অবজেক্ট থাকতে পারে, একটু বলো তো। ভেরি গুড। 2টা পার্টস অফ স্পিচের অবজেক্ট থাকতে পারে, কি কি? ভার্বের অবজেক্ট থাকে, প্রিপজিশনের অবজেক্ট থাকে। ভার্বের অবজেক্ট থাকে, প্রিপজিশনের অবজেক্ট থাকে। তো ভার্বের আগের অংশটাকে আমরা অবজেক্ট বলি নাকি পরের অংশটাকে অবজেক্ট বলি বলো তো? সাধারণত কোনটাকে অবজেক্ট বলি? ভার্বের পরের অংশটাকে আমরা অবজেক্ট বলি। তাইলে একটা প্রিপজিশনের পরে যদি কোনো শব্দ থাকে তাহলে সেটাকে কি বলা হবে? প্রিপজিশনের সাবজেক্ট নাকি অবজেক্ট? আপু ভাইরা বলো। তাহলে প্রিপজিশনের পরে আমি যদি বলি অফ মাই ফ্রেন্ড, তাহলে এই মাই ফ্রেন্ডটা কি অবজেক্ট নাকি সাবজেক্ট? বলো। অবশ্যই অবজেক্ট। এই তো, থ্যাংক ইউ সো মাচ, খুবই ভালো যদি বুঝে থাকো। তাইলে আমাকে বলো, একটা বাক্যে ভার্ব বসে কার জন্য? অবজেক্টের জন্য নাকি সাবজেক্টের জন্য? বলো তো, কার জন্য একটা বাক্যে ভার্ব বসে? অবজেক্টের জন্য বসে নাকি সাবজেক্টের জন্য বসে? এই যারা অবজেক্ট লিখতেছো মাথায় বাড়ি দেওয়া উচিত। সাবজেক্টের জন্য। যদি সাবজেক্টের জন্যই হয় বলো, তাহলে ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এই পুরোটাকে যদি সাবজেক্ট ধরে নেই তাহলে এখানে হেডওয়ার্ড কোনটা? এখানে হেডওয়ার্ড কোনটা বলো? ওয়ান শব্দটা হচ্ছে হেডওয়ার্ড। তাহলে এই বাক্যের মেইন সাবজেক্ট কে? ওয়ান। স্টুডেন্টস দেখে অনেকে ওয়্যার লিখবে, তাহলে ওয়্যার লেখা যাবে? লেখা যাবে না। ওয়ান শব্দটা হচ্ছে সাবজেক্ট, দ্যাট ইজ ওয়াই ভার্বটা কিন্তু সিঙ্গুলার ওয়াজ। তেমনি এখানে মাই আইসের দিকে তাকাবো নাকি দা কালারের দিকে তাকাবো? কোনটা বলো? তাহলে দা কালার। তার মানে আমার চোখ এক জোড়া হইতে পারে, দুইটা, কিন্তু চোখের রং। কালার তো অবভিয়াসলি একটা তোমার এখানে সিঙ্গুলার, তো দ্যাট ইজ ওয়াই ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়ে গেছে, দা কালার অফ মাই আইস ইজ ব্লু। তো এটাই মোটামুটি 95% সিচুয়েশনে তুমি এই নিয়মটা খাটাতে পারবা। বাকি 5%-এর ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, যখন একটু উল্টা হয়ে যাবে ব্যাপারটা। সেটা কোথায় ভাইয়ারা? যখন আমরা ফ্র্যাকশন কিংবা পার্সেন্টেজ করব, অর্থাৎ ভগ্নাংশ কিংবা শতকরার হিসাবের ক্ষেত্রে ব্যাকরণ এই নিয়মটা মানে না। অর্থাৎ ব্যাকরণের সাথেও কিন্তু ম্যাথমেটিক্সের একটা সূক্ষ্ম সম্পর্ক আছে। উদাহরণস্বরূপ আমি তোমাদেরকে বলতে পারি এখানে যে 70% অফ দ্য স্টুডেন্ট, 70% অফ দ্য স্টুডেন্টস, অথবা আমি তোমাদেরকে এখানে বলতে পারি 1/3 অফ দ্য স্টুডেন্টস। কি বলতে পারি? 1/3 অফ দ্য স্টুডেন্টস। তো মাথায় রাখবা, যদি কখনো অফের আগে যদি দেখো ভগ্নাংশ কিংবা শতকরার হিসাব আছে, তাহলে ওই প্রিপজিশনাল অবজেক্টটাকে ধরেই আমরা ভার্ব বসাই। কাকে ধরে? প্রিপজিশনের অবজেক্টকে ধরেই। তাহলে 95% কেসে আমরা প্রিপজিশনাল অবজেক্টটাকে বাদ দিব, হেডওয়ার্ড যেটা, হেডওয়ার্ডটাকে ধরে ভার্ব বসাবো। আর বাকি 5% কেসে যখন দেখবো অফের আগের অংশে হয় তোমার ভগ্নাংশ আছে কিংবা শতকরা আছে, তখন অফের পরের যে অংশটা অর্থাৎ প্রিপজিশনাল অবজেক্ট তাকে ধরে ভার্ব বসাবো। তাহলে অ্যান্সার কি হবে? এখানে ইজ হবে নাকি আর হবে বলো? তাহলে ওয়াজ প্রেজেন্ট নাকি ইজ প্রেজেন্ট, কোনটা হবে? তাও ইজ বলতেছো ভাইয়া, একদম মাইট দেওয়া উচিত। তাহলে অফের পরে দা স্টুডেন্টস, এটা সিঙ্গুলার নাকি প্লুরাল? আবার একজন 10 বার লিখছো ওয়াজ, এত কনফিডেন্স কই থেকে আসে ভাই? এটা কি হবে? এটা আর অথবা ওয়্যার, তুমি যেটাই বলো না কেন, যে টেন্সে লেখো আর অথবা ওয়্যার। তার মানে কি বুঝো নাই? আরেকবার দেখাই দিচ্ছি, দেখো, চলো পরের পেজে যাই, ভালো করে খেয়াল করো। আমি যখন বলতেছি ওয়ান অফ দ্য স্টুডেন্টস, খেয়াল কইরো এইটা একটা নিয়ম। আর আমি যখন বলতেছি 70% অফ দ্য স্টুডেন্টস, ঠিক আছে? তো দুইটা কেস। এখানে তোমার শতকরার হিসাব আছে। শতকরার হিসাব থাকলে আমরা জানি যে কি করতে হয়, অফের পরের যে অংশ সেটা হয়ে যায় কি? ওই বাক্যের সাবজেক্ট। আর যদি শতকরা হিসাব ছাড়া অন্য কিছু থাকে তখন হেডওয়ার্ড কোনটা হয়? অফের আগেরটা। আর অফের পরের অংশটাকে কি বলা হয়? প্রিপজিশনের অবজেক্ট বলা হয়। কি বলা হয়? প্রিপজিশনের অবজেক্ট বলা হয়। তো আমরা ভার্ব বসাই কাকে ধরে? হেডওয়ার্ডকে ধরে।
তাহলে 1 অফ দ্য স্টুডেন্টস থাকলে এখানে অ্যান্সার হবে হচ্ছে ইজ, আর 70% অফ দ্য স্টুডেন্টস থাকলে তখন স্টুডেন্টস কে ধরে অ্যান্সার হবে হচ্ছে আর। ভালো করে বুঝছো, এখানে 1 থাকুক অন্য যে কিছু থাকুক না কেন, শুধুমাত্র শতকরার ভগ্নাংশের ক্ষেত্রে প্রিপজিশনের অবজেক্টটাকে আমরা কাউন্ট করব, আদারওয়াইজ কাউন্ট করব না। এখন দেখো বুঝছো কিনা ভাইয়ারা, দেখো এখন এবার বুঝছো? এখন একদম ক্লিয়ার। ওকে, তাহলে এখন আমাকে বলো তো যে একটা বাক্যে কি শুধুমাত্র শতকরা বা এই যে ভগ্নাংশ সেইটা কি কখনো সাবজেক্ট হইতে পারে কিনা? ধরো অন্য কিছু নাই, প্রিপজিশনাল কোনো ফ্রেজ নাই, শুধুমাত্র ভগ্নাংশ, সেটা কি সাবজেক্ট হইতে পারে কিনা? ভেরি গুড, পারে, হ্যাঁ আমরা অনেকেই জানি পারে, ঠিক আছে। আবার অনেকে আছি যারা আমাদের মতো বড় বড় সিনিয়র মানুষ, তারা বলে যে কখনো নাকি ভগ্নাংশ তোমার সাবজেক্ট হইতে পারে না। চলো একটা উদাহরণ দেই, দেখো আই ate almost an entire pizza, আমি প্রায় সম্পূর্ণ একটা পিৎজা খেয়ে ফেলেছি, তাই না? এখন তারপরে কি বলবো যে মাত্র 3/1 বেঁচে আছে, তাইলে কি বলবো? অনলি 1/3 ড্যাশ লেফট। কি বলবো? ইজ লেফট বলবো নাকি আর লেফট বলবো বলো তো? আর লেফট বলবো, একটা মাইট দিব। 1/3 এটা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার, এটা ইজ লেফট হবে। যদি বলতাম হচ্ছে অনলি 2/5, কি বলতাম? অনলি 2/5, তাইলে কি হইতো অ্যান্সার? অনলি 2/5, তখন হইতো আর লেফট। কি হইতো? আর লেফট। তাইলে মাথায় রেখো, কোন ভগ্নাংশের যদি কখনো 1/2 বোঝায়, কি বোঝায়? 1/2, তখন সেগুলো সিঙ্গুলার হয়ে যায়। ভগ্নাংশ আমি সাইডে লিখে দিই, জায়গা হচ্ছে না। কোন ভগ্নাংশের 1/2 বুঝাইলে, যেমন আমরা লিখি 1/3, এটা কিন্তু সিঙ্গুলার। আমরা লিখি হচ্ছে 1/4, এটাও সিঙ্গুলার। আমরা 1/5 সব সিঙ্গুলার হয়, কিন্তু 1/2 থেকে বেশি ভাগ বুঝাইলে কি হয়ে যায়? এটার সাথে এস যুক্ত হয়ে যায়, ভার্বটাও প্লুরাল হয়ে যায়। 2/3 বলি, আমরা বলি হচ্ছে 3/4, তাই না? তাহলে এটাও কিন্তু মাথায় রেখো, ভগ্নাংশের 1/2 বুঝাইলে সেটা দেখতেও সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার। ভগ্নাংশে যদি 1/2-এর বেশি ভাগ হয়ে যায়, তাহলে সেটা এবং তার পরবর্তী ভার্ব দুটোই প্লুরাল হয়ে যায়। দেখো বুঝছো কিনা ভাই? আগের পেজে তো আর ওয়্যার লিখছেন, আগের পেজের সাথে এখানে পার্থক্যটা কোথায় বলো আপু ভাইয়েরা? একজন তার লজিকও দিয়েছো, ভাইয়া আগের পেজে তো আর ওয়্যার লিখেছো, এখানে আর ওয়্যার কি ছিল? 70% এর পরে অন্য কথা ছিল না? দেখো তোমাদের বুঝার অনেক ঘাটতি আছে আপু ভাইরা, মনোযোগ তো দাও না। যখন 70% একা, তখন তো সেই একাই সাবজেক্ট, কিন্তু 70% এর পরে যখন প্রিপজিশনাল ফ্রেজ থাকে, তখন কিন্তু তোমার আর বা ওয়্যার তোমার বসবে অফের পরের অংশ অনুযায়ী। দেখো বুঝছো কিনা? একজন লিখছো ওয়ান অফ দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট, নাইলা লিখছো না, এটা কারেক্ট না, এটা ভুল। এটা কারেক্ট না, এটা ভুল। এবার বুঝছো সবাই? হ্যাঁ, আবারও আবেগ নিয়ে খেলা, ট্রু। ঠিক আছে, অর্থটা বুঝলেও হয়, তাও ভুল করে কেন? এটাই তো আমারও প্রশ্ন, যে অর্থটা বুঝলেই হয়, ভুল হচ্ছে কেন? ওকে, তাহলে হচ্ছে টাইপ 2 গেল। তারপরে আসি হচ্ছে, আমরা যদি পরের দিকে চলে যাই, ভাই অনলি নেই বলে, হ্যাঁ অনলি থাকা বা না থাকাতে কিছু ম্যাটার করে না, ঠিক আছে? অনলি থাকা বা না থাকাতে কিছু ম্যাটার করে না। একজন লিখছো 1% অফ দ্য স্টুডেন্টস। আহারে আপু ভাইয়ারা, তোমাদের নিয়ে তো ভারী মুসিবত। এখানে 1% অফ দ্য স্টুডেন্টস, এখানে 1% থাকুক, 500% থাকুক, আর তোমার 99% থাকুক, এটাকে কি দেখার টাইম আছে? বলো, এটা কি গোনার ভেতরে নাকি গোনার বাইরে? বলো, এটাকে কি গোনার ভেতরে নাকি গোনার বাইরে? আমরা তো কথাই বুঝতেছি না। আমরা তো কথাই বুঝতেছি না যে যখন পার্সেন্টেজের পরে অফ থাকবে এবং একটা তোমার প্রিপজিশনের অবজেক্ট থাকবে, একটা প্রিপজিশনের অবজেক্ট থাকবে, তখন কি হবে? তখন হচ্ছে তোমার পরের অংশকে থেকে ভার্ব বসাবো। ঠিক আছে, এবার দেখো। ওকে ভাইয়া, ওয়ানে হ্যাজ হবে না। হ্যাঁ, যদি ওয়ান থাকে তখন তো অবশ্যই ইজ হবে। তার মানে পার্সেন্টেজ ছাড়া যদি অন্য কিছু থাকে, ওয়ান তো কোনো শতকরার হিসাব না, তাই না? আমি যখন বলতেছি ওয়ান অফ দ্য স্টুডেন্টস, টু অফ দ্য স্টুডেন্টস, থ্রি অফ দ্য স্টুডেন্টস, সেটা কি শতকরা? আমরা ম্যাথমেটিক্স যারা বুঝি তারা তো জানি শতকরা একটা জিনিস, ভগ্নাংশ একটা জিনিস। শুধুমাত্র শতকরার ভগ্নাংশ যখন থাকবে, আগের অংশ টোটালি বাদ, তখন পরের অংশটাকে দেখবো। আগে গরু, ছাগল, ভেড়া, মহিষ যাই থাকুক, সেটা দেখার কোনো টাইম নাই আমাদের। কিন্তু এছাড়া যদি অন্য শব্দ থাকে, তাহলে পরেরটাকে দেখার টাইম নেই, আগেরটা দেখতে হবে। এরপরও কে বুঝুনি আমাকে বলো।
এবার সবাই বুঝছো না? ওকে, তারপরও যারা বুঝে নেই তাদেরকে লাইভে একটু বুঝাই দেওয়া যায়। দেখি কে কে বুঝো না, একটু হ্যান্ড রেজ করতে পারো, দেখি বুঝাই দেই, লাইভে বুঝাই দেই, আসো হ্যান্ড রেজ করো। হ্যাঁ, অনেকে হাত তুলে ফেলছো। আচ্ছা, পারমিশন দিলে কিন্তু কথা বলতে হবে। প্রথমে আল মাহিন, বলো তোমাকে পারমিশন দেওয়া হয়েছে, কোথায় বুঝো নাই? স্বপ্নীল, মেধা, তোমাদেরকে পারমিশন দেওয়া হয়েছে, আনমিউট করে কথা বলতে পারো, কোথায় বুঝো নাই? ভাইয়া হ্যাঁ ভাইয়া বলো। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, কোথায় বুঝো নাই? আচ্ছা ভাইয়া, আপনি বলছিলেন যে ওই যে সিঙ্গুলার থাকলে ওই যে ইজ বা আর, আর এখানে 90% আর আর 500%, হুম। এটা একটু বুঝি নাই, এটা একটু আরেকবার বললে ভালো হইতো। আপনি এত ভাইয়া, হ্যাঁ ভাই, বলছেন। সিঙ্গুলার থাকলে ইজ বা আর, কোথায় বলছি ভাইয়া এই কথাটা? সিঙ্গুলার থাকলে ইজ অথবা আর বসবে। ভাইয়া খেয়াল করিনি স্যার, ভাইয়া একটু আরেকবার বললে একটু ভালো হয়। মানে তুমি কি শুনো নাই নাকি হচ্ছে বুঝতে পারো নাই? আমাকে এই প্রশ্নটার আগে উত্তর দাও, তুমি কি শুনো নাই নাকি বুঝতে পারো নাই? ভাইয়া আমি বুঝতে পারিনি। আচ্ছা, শুনছো কি আমাকে বলো, আমি কি নিয়ম পড়াইছিলাম এখানে, দেখো এখান থেকে কি বুঝছো? বলো আমাকে নিয়মটা একটু, তুমি বলো কতটুকু বুঝছো। ভাইয়া একটুকু শুনি নি ভাইয়া। হ্যাঁ, এই তো এই প্রশ্নটাই, থ্যাংক ইউ, তুমি যে অনেস্টলি উত্তর দিয়েছো, ধন্যবাদ। তাইলে আপু ভাইয়েরা দেখো, তাইলে বেশিরভাগ যারা বলে বুঝি নাই, তারা কি ক্লাস করে নাকি ক্লাস করে না, এটাই তার প্রুফ। সামনের দিকে যাই, দেখো আমরা টাইপ নাম্বার 3-এ চলে আসি। হ্যাঁ, তো অনেকগুলো নিয়ম দেখলাম আমরা, কেবল কিন্তু 2 নাম্বার নিয়ম গেল। এবার আসি 3 নাম্বার নিয়মে। দেখো, এক বা একাধিক সিঙ্গুলার সাবজেক্টের পূর্বে যদি নিম্নলিখিত ডিটারমিনার গুলো থাকে, তাহলে ভার্ব গুলো সিঙ্গুলার হয়। তার মানে এই শব্দগুলোর যে চার্টটা, আমাদের কিন্তু চার্টটা খুব ভালো মতো পড়তে হবে। তাহলে এই শব্দগুলো যদি আমরা মেমোরাইজ করতে পারি, তাহলে খুঁজে বের করতে পারবো এরা কোনো সিঙ্গুলার সাবজেক্টের আগে বসছে কিনা। যেমন দেখো, ইচ ক্লাস হ্যাজ 30 মেল এন্ড 30 ফিমেল স্টুডেন্টস, তাহলে আমরা জানি এখানে নাউন, নাউনের আগে ইচ বসছে। আমাকে একটু কাইন্ডলি জানায় দাও তো, এই যে ইচ, আইদার, এরা কোন পার্টস অফ স্পিচ আপু ভাইয়েরা? বলো, এরা কোন পার্টস অফ স্পিচ, একটু জানায় দাও আপু ভাইয়েরা, দেখি কে কে পারো। ভেরি গুড, অনেকে বলছো এটা প্রোনাউন, অনেকে বলছো এটা অ্যাডজেক্টিভ। যারা যেটা যেটা বলছো সবারটাই অ্যাবসলিউটলি কারেক্ট। এটা একই সাথে তোমার প্রোনাউন, একই সাথে তোমার অ্যাডজেক্টিভ। কখন এটা প্রোনাউন, কখন এটা অ্যাডজেক্টিভ, কিভাবে বুঝবো ভাইয়া পুরা? মাথায় রাখো, একটা প্রোনাউন, সে সারা জীবন প্রোনাউন, কিন্তু মানে তার ঘরে যদি কোনোদিন সতীন এসে পড়ে, সে আর ওই সংসার করবে না। তাহলে প্রোনাউনের সতীন কে? নাউন। প্রোনাউনের পরে যদি কখনো নাউন এসে পড়ে, তাহলে সেই ওইখানে আর সংসার জীবনেও করবে না, প্রোনাউনটা কি হয়ে যাবে? প্রোনাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাইলে ওর ঘরে ওর চাচি আসুক, মামি আসুক, অন্য কেউ আসুক, কোনো সমস্যা নেই, প্রোনাউনের পরে তোমার প্রিপজিশন বসতে পারে, প্রোনাউনের পরে ভার্ব বসতে পারে, প্রোনাউনের আগে পরে যা ইচ্ছা বসুক, কিন্তু নাউন বসবে না। প্রোনাউনের পরে যদি নাউন বসে, সেটা কি হয়ে যায়? সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে বলো বুঝছি কিনা? তাহলে এখানে ইচের পরে ক্লাস শব্দটা আছে, তাহলে এটা কি অ্যাডজেক্টিভ নাকি প্রোনাউন? বলো, এটা অ্যাডজেক্টিভ। আমি যদি বলি মাই কার, এখানে বলো মাই শব্দটা প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ? বলো, এখানে মাই শব্দটা প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ? এখানে মাই প্রোনাউন, এই যে মাত্রই তো দেখলা যে মায়ের পরে কার আছে, এটা কি? এখানে কারটা কি বলতো? এখানে কার হচ্ছে নাউন, হ্যাঁ, মাত্রই তো বললাম কার হচ্ছে এখানে নাউন। নাউন যদি থাকে তাইলে তার আগে মাই কি হয়ে যাবে? মাই হয়ে যাবে হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা পজিটিভ প্রোনাউনের যে দুটো করে ফর্ম দেখি, একটা হচ্ছে মাই, মাথায় রাখবা মাই শব্দটা অলওয়েজ কি অ্যাডজেক্টিভ, মাইন শব্দটা হচ্ছে তোমার প্রোনাউন। মাইনের পরে তুমি একটা নাউন বসাইতে পারবা? একটু খেয়াল করে দেখো, মাইনের পরে কি তুমি কখনো কোনো নাউন বসাইতে পারবা? মাইন কার, মাইন বুক, মাইন হ্যান ত্যান বসাইতে পারবো না। তাইলে দেখো এখানে ক্লাস শব্দটা নাউন, তাহলে ইচ শব্দটা কি হয়ে যাবে? ইচ শব্দটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। তাহলে দেখো, একটা নিয়ম শিখতে চাই, একটা নিয়ম শিখে ফেললাম, মনে থাকবে। তাহলে প্রোনাউন ততক্ষণ পর্যন্ত প্রোনাউন যখন সে একা, প্রোনাউনের পরে যদি নাউন আসে তাইলেই সে কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। মাথায় থাকবে এটা? ওকে, এটা কিন্তু ভুলার কথা না ভাইয়া পুরা। তাইলে দেখি আমরা, তো এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এখানে লেখা আছে এক বা একাধিক সিঙ্গুলার সাবজেক্টের আগে যদি ডিটারমিনার গুলো থাকে, তার মানে কি এরা কখনো প্লুরাল সাবজেক্টের আগে বসতে পারে? কি মনে হয়? এরা তো সিঙ্গুলার সাবজেক্টের আগে বসলে ভার্ব সিঙ্গুলার হয়, কিন্তু এরা কি কখনো প্লুরাল সাবজেক্টের আগে বসতে পারে? কি মনে হয়? না, এরা কখনো কোনো প্লুরাল সাবজেক্টের আগে বসবে না, বসলে পরে বসতে পারে। উদাহরণস্বরূপ আমরা যদি বলি স্টুডেন্টস এইচ, স্টুডেন্টস এইচ,
তখন ভার্বটা কি হবে, হ্যাজ হবে নাকি হ্যাভ হবে? ভেরি গুড, ফারিয়া আগেই লিখছো পরে বসে, ভেরি গুড। স্টুডেন্টস ইচ হ্যাভ আ পেন, তাহলে ছাত্রদের প্রত্যেকের কাছে একটা কলম আছে। তাহলে দেখো এইখানে ইচটা কি, ইচ এর পরে কি অন্য কিছু আছে? দেখো এই ইচটা কোন পার্টস অফ স্পিচ এখন তোমরা বলো। ইচের পরে ওর ঘরে কি অন্য কেউ আসছে? ঘরে তো কেউ আসে নাই, তাইলে ইচ কিন্তু এখানে প্রোনাউন। ইচের পরে নাউন থাকলে সে হয়ে যেত অ্যাডজেক্টিভ। তাহলে মাথায় রেখো এই ডিটারমিনার গুলো কোনো সিঙ্গুলার সাবজেক্টের আগে বসলে ভার্ব সিঙ্গুলার, আর প্লুরাল সাবজেক্টের পরে যদি কখনো বসে তাইলে ভার্বটা প্লুরাল হয়। যেমন নোবডি লাইকস আ লায়ার, neither of the players scored enough runs, something is better than nothing, one of the baskets full of rotten apples was thrown away। দেখো সহজ না ব্যাপারগুলো? এখানে বলো তাইলে নিদার কোন পার্টস অফ স্পিচ? বলো নিদার কোন পার্টস অফ স্পিচ? হ্যাঁ, উচ্চারণ দুই ভাবে করা যায়, নাইদার নিদার দুটোই উচ্চারণ, আইদার ইদার দুটোই করা যায়, নাইদার নিদার দুটোই করা যায়। এটাকে যারা অ্যাডজেক্টিভ বলে তাদের মাথায় বাড়ি দেওয়া উচিত একটা। এখানে কি অফটা কি নাউন নাকি প্রিপোজিশন, কোনটা? এখানে আমি কি বলছি, প্রোনাউনের পরে কখনো নাউন বসে না, তো এখানে অফটা তো একটা প্রিপোজিশন। তো প্রোনাউনের ঘরে প্রিপোজিশন আসলে যে সে পালায় যাবে এমন কোথাও তো লেখা নাই, সেটা তার আত্মীয়, সে আসলে তো তাকে আদর আপ্যায়ন করবে। তাহলে এখানে নিদার শব্দটা কি? নিদার শব্দটা হচ্ছে তোমার অবভিয়াসলি একটা প্রোনাউন। কি? নিদার অবভিয়াসলি একটা প্রোনাউন, মাথায় থাকবে। তাহলে আবারও দেখো প্রোনাউনের পরে যে কোনো কিছু বসতে পারে, শুধু নাউন বসবে না, নাউন বসলে সেই প্রোনাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে নিয়মটা ক্লিয়ার, রুল নাম্বার 3 গেল। খুব ভেঙে বলছে, এর থেকে ভেঙে আর বলা সম্ভব না। দেখো বুঝেছি না? ওকে, তাহলে চলে যাই এখন সামনের দিকে। দেখো রুল নাম্বার 4 ভাইয়া পুরা 4 নাম্বার রুলের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট রুল তোমাদের জন্য, যে একাধিক সিঙ্গুলার সাবজেক্ট বা একাধিক সাবজেক্ট, মানে সিঙ্গুলার হোক প্লুরাল হোক ডাজন্ট ম্যাটার, তো একাধিক সাবজেক্ট যদি এই শব্দগুলো দিয়ে যুক্ত হয়, যেমন দেখো নট ডট 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 বাট, নট অনলি ডট 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 বাট অলসো, আইদার ডট 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 অর, নাইদার ডট 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 নর, এই 4টা শব্দের যে কোনো একটা শব্দ দিয়ে যদি একাধিক সাবজেক্ট যুক্ত হয় তাহলে ভার্ব কাকে গ্রহণ করবে? ভার্ব সেকেন্ড যে সাবজেক্টটা আছে তাকে গ্রহণ করবে। তাহলে দেখো নট অনলি শাওলিন বাট অলসো হার ব্রাদার্স, এখানে প্রথম সাবজেক্ট কোনটা? শাওলিন। হার ব্রাদার্স কোনটা? সেকেন্ড সাবজেক্ট। আমরা কি নিয়ম জানি? এই শব্দগুলো দিয়ে যদি দুটো সাবজেক্ট যুক্ত হয় তাহলে সেকেন্ড সাবজেক্ট যেটা তাকে একসেপ্ট করবে কে? ভার্ব। তাহলে এখানে সেকেন্ড সাবজেক্ট যদি হার ব্রাদার্স হয় তাহলে অ্যান্সারটা কি হবে বলো? অ্যান্সারটা এ নাম্বার নিড হবে। ভেরি গুড, তাহলে হার ব্রাদার্স, দ্যাট ইজ ওয়াই ভার্বটা কি হয়ে গেছে? নিড হয়ে গেছে। তাহলে 2 নাম্বারটার অ্যান্সার কি তোমরাই বলো? নেইদার দ্য টোল নর দ্য মিজারি অফ পিপল ড্যাশ নো বাউন্ড। তাহলে এখানে টোল আর এখানে মিজারি অফ পিপল, তাহলে ভাইয়া বাক্যটার মানে কি? আমরা টোল মানে কি জানি? আমরা যখন হচ্ছে বাস ট্রাক দিয়ে কোনো ব্রিজ পার হই তখন আমাদের কাছ থেকে টোল নেয়, তো ওইটা এক ধরনের টোল। আর নর্মালি টোল কথাটার অর্থ হচ্ছে ক্ষয়ক্ষতি, মানে আমাদের যে ক্ষয়ক্ষতি এবং মানুষের যে দুঃখ দুর্দশা তার কোনো সীমা ছিল না, সেটাকে ইংলিশে বলা হচ্ছে নিদার দ্য টোল নর দ্য মিজারি অফ পিপল। তো আমাকে দেখো প্রথম সাবজেক্ট এখানে টোল, দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে মিজারি অফ পিপল, আমরা কাকে গ্রহণ করব? 2 নাম্বারটা। তো 2 নাম্বারটা তো একটা প্রিপোজিশনাল ফ্রেজ আছে, তো আমরা কোনটাকে একসেপ্ট করব, মিজারি নাকি পিপল? তো মিজারি। আমাকে বলো মিজারিটা সিঙ্গুলার নাকি প্লুরাল? মিজারি শব্দটা সিঙ্গুলার নাকি প্লুরাল? অবভিয়াসলি সিঙ্গুলার। যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা কি হয়ে যাবে? সাথে এস যুক্ত হয়ে যাবে, এটাই স্বাভাবিক। নিদার দ্য টোল নর দ্য মিজারি অফ পিপল নোস নো বাউন্ড। ওকে, এরপরে হচ্ছে নাম্বার 3 এ চলে যাই। আইদার দ্য গভর্নর or one of his close aides prefer not to have senator sit at the head of the table where he would be conspicuous। এখানে একটু খেয়াল করে দেখো, এ বি সি ডি 4টা মার্ক করে দেওয়া আছে। তোমাদের কাছে কি মনে হচ্ছে ঘাপলা কোথায় আছে, কোথায় ভুল আছে বলো তো? একটু খুঁজে বের করো কোন নাম্বারটাতে ভুল আছে, যেখানে ওই শব্দটা না থেকে অন্য শব্দ থাকতো, বলো। তার মানে গভর্নর, হয় গভর্নর, না হলে তার বিশ্বস্ত সহচরীদের ভিতরে কেউ একজন চায় যে, মানে কি বলে, সিনেটরদের ভিতরে কেউ যাতে টেবিলের হেড না হয়, যেখানে সে হচ্ছে ষড়যন্ত্রের শিকার হতে পারে, ব্যাপারটা এরকম। তাহলে দেখো আপু ভাইয়েরা, ইদারের পরে দ্য গভর্নর এটা সাবজেক্ট নাম্বার 1, ওয়ান অফ হিজ ক্লোজ এইডেস সাবজেক্ট নাম্বার 2। তাহলে আমরা কাকে একসেপ্ট করব? সাবজেক্ট নাম্বার 2 কে। তো সাবজেক্ট নাম্বার 2 যদি ওয়ান অফ হিজ ক্লোজ এইডেস হয়, তো এখানে আমরা দেখতে পাচ্ছি হেডওয়ার্ড কোনটা? ওয়ান শব্দটা।
তাইলে কি এখানে প্রিফার হবে নাকি প্রিফার্স হবে তোমরাই বলো। অবভিয়াসলি এখানে হবে প্রিফার্স। তাহলে প্রিফার্স যদি হয়ে যায় তাহলে চোখ বন্ধ করে বলতে পারি এ নাম্বারটাতে ভুল আছে। বুঝে গেছে আপু ভাইয়েরা? তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে প্রিফার্স। তাহলে এই নিয়মটা ঠিক যে নিয়মটা পড়লা এটা ঠিক উল্টা আরেকটা নিয়ম আসছে। এই নিয়মটারই উল্টা আরেকটা নিয়ম, নিয়ম নাম্বার তোমার 5। তো নিয়ম নাম্বার 5-এ যাওয়ার আগে তোমাদের উদ্দেশ্যে আরেকটা পোল কোয়েশ্চেন লঞ্চ করছি, সবাই একটু দয়া করে অ্যান্সার করো আপু ভাইয়েরা। সো পোল নাম্বার 3 অন ইউর স্ক্রিন। মাঝখানে 2 নাম্বার পোলটা বাকি আছে, ওটা লাস্টে লঞ্চ করব। সো পোল নাম্বার 3 সবাই একটু অ্যান্সার করো। ভাই ওয়ান অফ দা থাকলে তো সিঙ্গুলার হয়। হ্যাঁ সিঙ্গুলার হয় দেখেই তো প্রিফার্স হয়েছে। বলো এইডেস মানে কি ভাইয়া? এইডেস মানে হচ্ছে বিশ্বস্ত, আমাদের সহচরী বা আমাদের কি বলে আমাদেরকে হেল্প করে। ডাক্তারের সাথে যেমন কম্পাউন্ডার থাকে, কোন সেক্রেটারির পাশাপাশি যেমন অ্যাসিস্ট্যান্ট থাকে, তেমনি গভর্নরের সাথে থাকে এইডেস। সবাই দ্রুত অ্যান্সার করো আপু ভাইয়ারা। লাস্ট 10 সেকেন্ডস। সিনেটর মানে কি? জনপ্রতিনিধি। আমরা যেমন এমপি নির্বাচন করি তেমনি কিছু কিছু দেশ আছে তাদের ওখানে এমপি বলা হয় না, সেখানে জনপ্রতিনিধিদেরকে সিনেটর বলা হয়। আমেরিকার কথা চিন্তা করো, ইউকের কথা চিন্তা করো, তাদের দেশে। ওকে, টাইম ইজ আপ। দেখতে পাচ্ছি হ্যাঁ অনেকেই কারেক্ট অ্যান্সার করেছো, ভেরি গুড। অ্যান্সার হবে বি নাম্বারটা, কিন্তু বুঝে করেছো নাকি না বুঝে করেছো সেটা আমি জানি না। এখন আমাকে বলো, আমি এখানে অ্যান্ড নটটা বসালাম, এরপরে আইটাকেও বসালাম, তারপরে ভার্বটাকে আর দিলাম। আমাকে বলো এই যে আর ভার্বটা এটা কার জন্য হইছে? ইউ এর জন্য, আই এর জন্য, নাকি উভয়ের জন্য? বলো। ইউ এর জন্য। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। মাথায় থাকে জানো অ্যান্ড যদি যুক্ত হয় তাহলে প্রায়োরিটি পাবে বোথ। তার মানে অ্যান্ড যদি মাঝখানে থাকে তাহলে দুইজনই প্রায়োরিটি পাবে। মাঝখানে যে আমরা দেখলাম একটু আগে কিছু শব্দ, নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো, আইদার অর নাইদার নর, কিংবা তোমার নট বাট, এইরকম যে শব্দগুলো ছিল এই শব্দগুলো দ্বারা যদি দুটো সাবজেক্ট যুক্ত হয় তাহলে প্রায়োরিটি পাবে হচ্ছে সেকেন্ড সাবজেক্ট। কে প্রায়োরিটি পাবে? সেকেন্ড সাবজেক্ট। এছাড়া অন্যান্য আরো কিছু শব্দ আছে যাদের দিয়ে একাধিক সাবজেক্ট যুক্ত হতে পারে, সেক্ষেত্রে প্রায়োরিটি পাবে হচ্ছে প্রথম সাবজেক্ট। কোন সাবজেক্ট? প্রথম সাবজেক্ট। তো এখানে অ্যান্ড নট মানে তো অ্যান্ড না, অ্যান্ড নট তো এদের ভিতরেও ছিল না, তাহলে এক্ষেত্রে প্রায়োরিটি কে পাবে? ইউটা প্রায়োরিটি পাবে। আর আমরা জানি ইউ এর পরে ভার্বটা আরই বসে, প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে গেলে ওয়্যার বসে। তো দেখো এই নিয়মটা কোথায় দেখবো ভাইয়া? রুল নাম্বার 5-এ। তো এখানে আরো কিছু শব্দ দেয়া আছে, অ্যালং উইথ, শুধু উইথও হতে পারে, টুগেদার উইথ, ইন অ্যাডিশন টু, অ্যামং উইথ, ইনক্লুডিং টু, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, অ্যাকম্পানিড বাই হতে পারে, অ্যাকম্পানিড উইথও হতে পারে। ঠিক আছে, তারপরে তোমার অ্যাজ ওয়েল অ্যাজ তো আছে। এই শব্দগুলো দিয়ে যদি একাধিক সাবজেক্ট যুক্ত হয় তাহলে তারা কাকে একসেপ্ট করবে? প্রথম যে সাবজেক্টটা আছে তাকে একসেপ্ট করবে তারা। তাহলে তারই উদাহরণস্বরূপ তুমি দেখো হিজ ডগ অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ক্যাট অ্যান্ড গোল্ডফিশ। তাহলে হিজ ডগ এটা প্রথম সাবজেক্ট, তারপরে আছে তোমার হিজ ক্যাট অ্যান্ড গোল্ডফিশ প্রিভেন্টস হিম ফ্রম টেকিং লং ট্রিপস। তো বুঝতে পারছো? তাইলে এখানে অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ক্যাট অ্যান্ড গোল্ডফিশ এটা 2 নাম্বার সাবজেক্ট, এটা প্রথম সাবজেক্ট। কাকে একসেপ্ট করাবো? প্রথমটাকে accept করাবো। প্রথমটা কি সিঙ্গুলার, আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এস বাই এস যুক্ত হতে পারে। তো এখন তোমাদের মনে প্রশ্ন যে ভাইয়া অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে কমা বসছে, আমাকে বলো কখনো কি অ্যান্ড বাট এদের আগে কি কমা বসে? বলো, অ্যান্ড বাট এদের আগে কখনো কমা বসে? কখনোই কমা বসে না। আচ্ছা তাহলে চলো একটা উদাহরণ দেই। ঠিক আছে, ধরো একটা দোকান, দোকানের বাইরে লেখা এখানে মুরগি ও গরুর দুধ পাওয়া যায়। এই বাক্যটার মানে কি বলো? এখানে মুরগি ও গরুর দুধ পাওয়া যায়। তাহলে কি বাক্যে কি ঘাবলা আছে না? বলো, এখানে ও এর বদলে তুমি এবং দাও, তাও কোনো সমস্যা নাই। এই বাক্যটার মানে কি? হ্যাঁ, তাইলে সেম ঘটনাটা, তাইলে এই প্রশ্নটা করা ইলজিক্যাল যে ভাইয়া এন্ড এর আগে কেন কমা বসবে না।
তাহলে অবশ্যই বসবে। এটাকে আলাদা করে দিতে হবে। এখানে মুরগি পাওয়া যায় এবং গরুর দুধ পাওয়া যায়, দুটো আলাদা। তাইলে এটাকে আলাদা করার জন্য আমাদের কনজাংশন আগে কমা বসাইতে হয়। কি করতে হয়? কনজাংশন আগে কমা বসাইতে হয়। তেমনি ভাবে তোমরা যদি এই উদাহরণটা খেয়াল করো, যে উদাহরণটা তোমাদের এখানে ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ থেকে তোমার হিজ ডগটাকে আলাদা করে দেওয়া হয়েছে। তাহলে হিজ ডগ একটা পার্ট, হিজ ক্যাট এন্ড গোটফিশ একটা পার্ট। ঠিক আছে? তো তুমি ওইভাবে চিন্তা না করে দেখো, মাথায় রাখবা একটা বাক্যের ভেতরে যদি দেখো কমা দিয়ে আবদ্ধ কোনো জায়গা আছে, যার আগে একটা কমা শেষেও একটা কমা, তুমি সেই পার্টটাকে বাদ দিয়ে দিতে পারো, তাও বাক্যের অর্থের কোনো তারতম্য হবে না। তুমি যদি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ক্যাট এন্ড গোল্ডফিশ এই লাইনটুকু নাও পড়ো, তাও কি বাক্যের মিনিং থাকে না? হিজ ডগ প্রিভেন্টস হিম ফ্রম টেকিং লং ট্রিপস, বাক্য হয় কি হয় না? বলো, বাক্যটা হয় কি হয় না? অবশ্যই হয়। তাহলে এত কথারও তো দরকার নাই। তুমি দেখো হিজ ডগ, মাঝখানে আছে অ্যাজ ওয়েল অ্যাজ, এরপরে আছে হিজ ক্যাট এন্ড গোল্ডফিশ, এটা 1 নাম্বার সাবজেক্ট, এইটা 2 নাম্বার সাবজেক্ট। আমরা ভার্ব বসাবো কাকে নিয়ে? প্রথমটাকে নিয়ে। তাহলে অ্যান্সার হবে প্রিভেন্টস। তারপরে দেখো সানলাইট অ্যালং উইথ রেইনস এন্ড স্নো, তাহলে শুরু হয়েছে কি সানলাইট দিয়ে, এটা 1 নাম্বার সাবজেক্ট, সো ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে। তো এখানে ক্লিপস্টোফেল টুগেদার উইথ সাম বুকস, শুরু হয়েছে কাকে দিয়ে? ক্লিপস্টোফেল দিয়ে, 1 নাম্বার সাবজেক্ট, তো ভার্বটা চোখ বন্ধ করে ইজ হবে, হবে না? অবভিয়াসলি। তাহলে এখন মিম অ্যাকম্পানিড বাই হার র‍্যাবিটস, এটা অ্যান্সার করে ফেলো তাপু ভাইরা। মিম অ্যাকম্পানিড বাই হার র‍্যাবিটস, এটা অ্যান্সার কি হবে? ভাইয়া টোফেল একটা এক্সামের নাম না? হ্যাঁ, টোফেল একটা এক্সামেরও নাম, একটা বইয়েরও নাম। মানে টোফেল এক্সামের নাম, আর বইয়ের নাম হচ্ছে ক্লিপস্টোফেল, ব্যারনস্টোফেল, এরকম অনেক বই আছে, বাট মেইনলি এটা একটা এক্সাম। গত ক্লাসে তো বলছিলাম, টেস্ট অফ ইংলিশ অ্যাজ ফরেন ল্যাঙ্গুয়েজ। ওকে, ভেরি গুড। অ্যান্সার হবে বি নাম্বারটা, অ্যাডমায়ার্স। তাহলে মিম 1 নাম্বার সাবজেক্ট, 2 নাম্বার সাবজেক্ট হচ্ছে র‍্যাবিটস। তাহলে আমরা কাকে ধরে ভার্ব বসাবো? অবভিয়াসলি 1 নাম্বারটাকে ধরে ভার্ব বসাবো। অ্যান্সার হবে হচ্ছে বি নাম্বার, অ্যাডমায়ার্স হবে হচ্ছে অ্যান্সার। কি হবে? অ্যাডমায়ার্স। বুঝা গেছে? ওকে, তাহলে রুল নাম্বার 5 নিয়ে কারো কোনো কনফিউশন, কারো কোনো সমস্যা? দেখো আমরা টাইপ 4, লাস্ট বার যদি আবারও বলি, এতক্ষণ পর্যন্ত কি পড়লাম? এন্ড দ্বারা যদি দুটো সাবজেক্ট যুক্ত হয় তাহলে উভয়ই প্রাধান্য পায়। নট অনলি বাট অলসো, আইদার অর নাইদার নর, নট অনলি বাট অলসো দ্বারা অথবা নট বাট দ্বারা যদি যুক্ত হয় তাহলে সেকেন্ড সাবজেক্ট প্রায়োরিটি পায়। আর যদি দেখো তোমার অ্যাকম্পানিড বাই, এন্ড, নট, অ্যালং উইথ, টুগেদার উইথ, এদের দিয়ে কোনো সাবজেক্ট যুক্ত হচ্ছে তাহলে প্রথম সাবজেক্ট প্রায়োরিটি পায়। তো এই ওয়ার্ডগুলোকে মেমোরাইজ করতে হবে, এটা ছাড়া কোনো শর্টকাট নাই। ঠিক আছে? ওকে, তাহলে বুঝেছি সবাই। আমরা রুল নাম্বার 6 এ চলে যাই। দেখো কালেকটিভ নাউন। তো কালেকটিভ নাউনকে অনেক নামে ডাকা হয়, এটাকে গ্রুপ নাউন বলা হয়, নাউন অফ মাল্টিটিউড বলা হয়, অনেক কিছু বলা হয়। কাকে? কালেকটিভ নাউনকে। তো নাউনকে কয় ভাগে ভাগ করা যায় বলো তো আপু ভাইয়েরা? নাউনকে অর্থের বিচারে কয় ভাগে ভাগ করা যায়? সাধারণত নাউনকে অর্থের বিচারে 5 ভাগে ভাগ করতে পারি আমরা। একটা হচ্ছে প্রপার, একটা কমন, একটা কালেকটিভ, একটা ম্যাটেরিয়াল, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এর ভেতরে কালেকটিভ নাউন, মাথায় রাখবা যে অনেকের মনে প্রশ্ন, যে আমাকে এরকম প্রশ্ন অনেকেই করছো যে ভাইয়া কমন নাউন, আমরা জানি কমন নাউন হচ্ছে ম্যান, মেন, এরা কমন নাউন। তো আপনারা বলেন যে ভাইয়া কালেকটিভ নাউন চেনার উপায় হচ্ছে যেটা বলতে সমষ্টি বোঝাবে। তো মেন শব্দটাকে দেখে তো সমষ্টি মনে হচ্ছে, তাহলে এটাকে দেখে তো মনে হয় যে মেন শব্দটা কমন নাউন না কালেকটিভ নাউন। তাইলে বলো কালেকটিভ নাউন চেনার উপায় কি? এটা কিন্তু লজিক্যাল, যে তোমার বয়েজ শব্দটা দেখে মনেই হচ্ছে যে অনেক ছেলের সমষ্টি, ফ্লাওয়ার্স দেখে মনে হইতেই পারে অনেক ফুলের সমষ্টি, মেন দেখে মনে হইতেই পারে অনেক মানুষের সমষ্টি, কিন্তু ওরা কমন নাউন, কালেকটিভ না কেন? বলো তো আপু ভাইয়েরা। আরে ভার্বাল নাউন কি ভার্বের মানে নাউনের ওই রকম প্রকার ভেদ? দুইটা তো আলাদা, একটা স্ট্রাকচার ভার্বাল নাউন। ভাইয়া জাতি, এস নাই, হচ্ছে না ব্যাপারটা। একদম সহজ কথায় বুঝাই দেওয়া সম্ভব। খুব ভালো করে খেয়াল করো, আমি তোমাদেরকে আজকের পরে কোনোদিন কমন নাউন চিনতে সমস্যা হবে না। আমি কিছু কমন নাউন লিখি, আমি কিছু কালেকটিভ নাউন লিখি, একদম পানির মতো সহজ করে সারা জীবন মনে রাখতে পারবা। দেখো, বয়, বয়েস, ম্যান, মেন, বুক, বুকস, তাই না? এগুলো কি? এগুলো হচ্ছে তোমার কমন নাউনের উদাহরণ। কালেকটিভ কোনগুলো? আর্মি, ফ্যামিলি, তারপরে হচ্ছে তোমার টিম, ক্লাব, জুরি, এদেরকে আমরা বলি কালেকটিভ নাউন। তো খেয়াল করে দেখো, কমন নাউন যখন সিঙ্গুলার তাদেরকে দেখে কি সমষ্টিবাচক মনে হয়? বলো। কালেকটিভ নাউন, কমন নাউন যখন সিঙ্গুলার তাদেরকে দেখে কি সমষ্টিবাচক মনে হয় কখনো? যে অনেক কিছু সমষ্টি, আমরা যখন বয় বলি কি ধরে নেই? একজন ছেলে।
ম্যান মানে কি একজন মানুষ, বুক মানে কি একটা বই। তার মানে কমন নাউনকে তখনই সমষ্টিবাচক মনে হবে যখন তুমি সেটাকে এস যুক্ত করে কিংবা ইন্টারনাল কোনো চেঞ্জ করে সেটাকে প্লুরাল বানাই দিচ্ছ। কিন্তু কালেকটিভ নাউনকে তোমার প্লুরাল করার দরকার নাই, ওটাকে দেখতে সিঙ্গুলার, অর্থাৎ বাইরে একরকম ভেতরে একরকম, সে দেখতে সিঙ্গুলার কিন্তু অর্থের দিক থেকে সে প্লুরাল। যেমন আর্মি, এই শব্দটা দেখতে প্লুরাল নাকি সিঙ্গুলার বলো? আর্মি, ফ্যামিলি, টিম, ক্লাব, জুরি, এরা দেখতে কি সিঙ্গুলার না প্লুরাল বলো তাপু ভাইয়েরা? এরা কিন্তু দেখতে সিঙ্গুলার, কিন্তু অর্থের কথা চিন্তা করো, কখনো একজন সৈনিককে নিয়ে একটা আর্মি হবে? কখনো একজনকে নিয়ে, ধরো তুমি বিয়ে করো নাই, বউ নাই, বাচ্চা কাচ্চা কেউ নাই, তুমি কি পরিবার গঠন করতে পারবা? পারবা না। তুমি একজন প্লেয়ারকে নিয়ে একটা টিম গঠন করতে পারবা? পারবা না। একজন মেম্বারকে নিয়ে একটা ক্লাব গঠন করতে পারবা? পারবা না। একজন বিচারককে নিয়ে একটা জুরি গঠন করতে পারবা? পারবা না। অর্থাৎ কমন নাউনকে সমষ্টিবাচক তখনই মনে হতে পারে যখন তারা প্লুরাল হয়। অন দ্য আদার হ্যান্ড কালেকটিভ নাউন তখনই তোমার প্লুরাল হবে, হ্যাঁ কালেকটিভ নাউন অলওয়েজ তোমার দেখতে সিঙ্গুলার কিন্তু অর্থের দিক থেকে হবে হচ্ছে প্লুরাল। তাহলে বলো এখন থেকে কমন আর কালেকটিভ নাউন চিনবো কিনা আপু ভাইরা বলো? ভাই আর্মিস হয় না, ভাই আর্মি লিখি আমরা, আর্মি থেকে আর্মিস হয় না। কালেকটিভ নাউনকে সাধারণত প্লুরাল করা যায় না। আবারও বলছি, তোমার কালেকটিভ নাউনকে সাধারণত প্লুরাল করা যায় না, তবে দু একটাকে করা যায়। করা গেলে তার জীবনে বিপত্তি ঘটে যায়। কি ধরনের বিপত্তি ঘটে খেয়াল করে দেখো। আমি যদি বলি দ্য ফ্যামিলি লিভস টুগেদার হ্যাপিলি, ঠিক আছে? দ্য ফ্যামিলি লিভস টুগেদার হ্যাপিলি বা ব্লা 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 বলে দিলাম। এখানে ফ্যামিলি কোন ধরনের নাউন? কালেকটিভ নাউন। কিন্তু তুমি যদি ফ্যামিলিটাকে কখনো প্লুরাল করো, যেমন আমরা যদি বলি দেয়ার আর 5 ফ্যামিলিজ, কি যদি বলি দেয়ার আর 5 ফ্যামিলিজ ইন দ্য ভিলেজ, তাহলে খেয়াল করো এইখানে ফ্যামিলি থেকে ফ্যামিলিজ হয়ে গেল, এটা কি আর কালেকটিভ নাউন থাকবে? না, এটা কমন নাউন হয়ে যাবে। তাইলে মাথায় রেখো সবগুলোকে কিন্তু প্লুরাল করা যায় না। যেমন আর্মি থেকে আমরা আর্মিস লিখতে পারি না, জুরি থেকে কিন্তু জুরিস লিখতে পারি না, কিন্তু ফ্যামিলি থেকে ফ্যামিলিস লেখা যায়, টিম থেকে টিমস লেখা যায়, ক্লাব থেকে ক্লাবস লেখা যায়। তো মাথায় রেখো কালেকটিভ নাউন সবসময় সিঙ্গুলার হয়। যদি তাদেরকে কখনো প্লুরাল করা যায় তারা আর কালেকটিভ থাকে না, তারা হচ্ছে কমন নাউন হয়ে যায়। কথা বুঝে গেছে আপু ভাইরা? বুঝছো কিনা? হ্যাঁ ইফতি, তোমার কথা লজিক আছে, ভেরি গুড। বুঝছো সবাই? ওকে। তার মানে বয়, অবভিয়াসলি বয় একটা কমন নাউন, অবভিয়াসলি বয় একটা কমন নাউন, বয়েজ একটা কমন নাউন। তাহলে মাথায় থাকবে এটা, ওকে? যদি মাথায় থাকে খুবই ভালো, না থাকলে কি? না ভাই, আর্মির ফেমিনিন থাকলেও আমার জানা নাই। হ্যাঁ বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। গুড। তাহলে দেখো, তাইলে এই যে কালেকটিভ নাউন, এদের যে চেহারা, এরা হচ্ছে খুব দ্রুত রূপ বদলায়, এরা দেখতে একরকম বাট অর্থের দিক থেকে আরেক রকম। তো এই সংক্রান্ত যদি ডিটেলস জানতে চাই তাহলে আমাদের অপেক্ষা করতে হবে। তো ফিরছি একটু পরে, একটা 5 মিনিটের ব্রেকের পরে। তো জানতে চোখ রাখুন আমাদের স্ক্রিনের দিকে। ফিরছি ঠিক 5 মিনিট পর। তো ব্রেক টাইম এখন বাজে 3:48। উইল ব্যাক এগেইন অ্যাট 3:53। ওকে, আমরা 3:53-তে আবার ক্লাসটা শুরু করব। এখন চা পানের বিরতি থাকুক।
আচ্ছা, আমি তোমাদের কিছু প্রশ্নের অ্যান্সার দিচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। তোমাদের অনেকের প্রশ্ন ছিল, যেমন আজকে প্রশ্ন ছিল সবার যে ভাইয়া 1% যদি থাকে তাহলে কি করব। 1% যদি থাকে তাহলে ধরো একটা জায়গায় 500 স্টুডেন্ট আছে বা 60টা স্টুডেন্ট ধরো, তো 60টা স্টুডেন্টকে যদি আমরা 600 স্টুডেন্ট আছে বা 500 স্টুডেন্ট আছে, যদি 1% করি তাহলে 5 জন হয় বা 6 জন হয়। তো সেক্ষেত্রে কি 5 জন 6 জন স্টুডেন্টকে আমরা বহুবচন বলি না? বলি। সুতরাং 1% যদি বলে তাহলে ওই পারে কতগুলো স্টুডেন্ট যদি নির্দিষ্ট থাকে, সাপোজ যদি 4টা স্টুডেন্ট থাকে, তাহলে 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 কি হয়, তাহলে হচ্ছে তোমার 1%-এর যদি কম হয় তখন তুমি সিঙ্গুলার দিবা, আর ওই পারে যতগুলো মোট থাকবে তার 1%-এর যদি বেশি থাকে তাহলে তুমি প্লুরাল দিবা। আচ্ছা, তাহলে আপন জিজ্ঞেস করছো হোয়াট মিনস ফ্যাকাল্টি। ভাইয়া, আপন ফ্যাকাল্টি বলতে অনুষদও হইতে পারে, অথবা ফ্যাকাল্টি কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো একটা ডিপার্টমেন্টের টিচারকেও ফ্যাকাল্টি বলে। আবার বলতেছি, আপন কোনো একটা বিশ্ববিদ্যালয়ের কোনো একটা টিচারকে ফ্যাকাল্টি বলা হয়, আবার ফ্যাকাল্টি বলতে কোনো একটা ডিপার্টমেন্টকেও বোঝায়, অর্থাৎ ফ্যাকাল্টি শব্দটা দুই রকম অর্থ আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আনাস লিখছে এখন লাইভ অ্যান্সার দিলে ভালো হতো ভাইয়া। হ্যাঁ ভাইয়া, লাইভ অ্যান্সার তো দিচ্ছি, তোমরা একটু শুনে নাও যাদের যাদের সমস্যা আছে, যারা প্রশ্ন করেছো। আচ্ছা আচ্ছা, তারপরে কি আছে, আনাস প্রশ্ন করছো ভাইয়া লেট রহিম গো, এখানে রহিম কি গো এর জন্য সাবজেক্ট না? আচ্ছা, আমি তোমাকে বলি, এই বাক্যটা আনাস ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে সাবজেক্টটা ইউ, তাহলে ইউ লেট রহিম, তুমি রহিমকে অনুমতি দিয়েছো, কাকে? রহিমকে। তাহলে এই বাক্যটা হচ্ছে লেটের অবজেক্ট, তাহলে সাবজেক্ট কেমনে হবে বলো? লেট মানে এখানে অনুমতি দেওয়া, তুমি কাকে অনুমতি দিয়েছো? রহিমকে। তাহলে রহিম যদি পূর্বের লেট ভার্বের অবজেক্ট হয়, তাহলে গোয়ের সাবজেক্ট হবে কেমনে? একটা নাউন কি একবার এক ভার্বের সাবজেক্ট হবে, আরেকবার আরেক ভার্বের অবজেক্ট হবে? না, এখানে একটা গোয়ের পূর্বে টু আছে, যাকে বিয়ার ইনফিনিটিভ বলি, সে টুটা উজ্জ আছে, সুতরাং ইনফিনিটিভের জন্য কোনো সাবজেক্ট প্রয়োজন হয় না। আশা করি আনাস ভাইয়া তুমি উত্তরটা পেয়েছো। আচ্ছা, সাদমান প্রশ্ন করছে 1/3 পিজা ওয়াজ লেফট নাও, ইজ ইট ওকে? হ্যাঁ সাদমান, পিজা হচ্ছে এক পিচ, তো এক পিচের যত 1/3 করো, 2/3 করো, 3/3 3/4 করো, তুমি যেভাবে ভগ্নাংশ করো, যেটা একটা জিনিস এটা অলওয়েজ সিঙ্গুলার হবে। সাদমান, আশা করি ভাইয়া তুমি উত্তরটা শুনেছো। আমি আবার বলতেছি, যে কোনো এক পিচ জিনিসকে তুমি যদি ফ্র্যাকশন করো, তাহলে যেভাবে ফ্র্যাকশন করো ওটার ভার্ব সিঙ্গুলারই হবে যদি ওই নাউনটা একটা হয়। নাইলা প্রশ্ন করছে হোয়াট ইজ ডিটারমিনার। নাইলা, ডিটারমিনার হচ্ছে এমন কিছু জিনিস যেগুলো ভার্বের পরিমাণ বলে অথবা ভার্বের অর্থকে সীমাবদ্ধ করে। যেমন 1 পারসন, এখানে তুমি ভার্বের নাউনের একটা পরিমাণ বলছো 1, অথবা তুমি অধিকারের কথা যদি বলো যে মাই কার, এটা আমার কার, অন্য কারো না, এক্ষেত্রে ডিটারমিনার বলতে বোঝায় যে একটা নাউনের যখন মানে প্রকাশ করা হয়, তখন আমরা ওই নাউন সামনে এখানে যেটা থাকে পজিটিভ কেস, আর্টিকেল আর সংখ্যা বা পরিমাণ, এরকম কিছু নাউনকে আমরা ডিটারমিনার বলে থাকি, যেগুলো নাউনের পরিমাণ বা সংখ্যা নির্দেশ করে। আশা করি নাইলা তুমি উত্তরটা পেয়েছো। আচ্ছা, তারপরে হচ্ছে ভাইয়া পোয়েট্রি আর আচ্ছা ভাইয়া, হেডমাস্টার। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ বাবলা, শুনতে পাচ্ছি। আচ্ছা ভাই, উত্তরটা দেন ভাই, তারপর শুরু করছি। আচ্ছা, লাবিব তুমি প্রশ্ন করছো ভাইয়া পোয়েটেস আর হেডমাস্টার কমন জেন্ডার না? ভাইয়া, হেডমাস্টারের একটা ফেমিনাইন রূপ আছে, হেডমাস্টার হেডমিস্ট্রেস। আবার দেখো পোয়েট থেকে পোয়েটেস, তো হেডমাস্টার যদি ম্যাসকুলাইন হয় তাহলে ফেমিনাইন হচ্ছে হেডমিস্ট্রেস, সুতরাং মাস্টার একজন ম্যাসকুলাইন পুরুষ ব্যক্তি, পোয়েটেস একজন মহিলা ব্যক্তি। একটা পুরুষ এবং একটা মহিলা ব্যক্তি কখনো একই হতে পারে না, এবং এটা কমন জেন্ডার না। আশা করি লাবিব ভাইয়া তুমি উত্তরটা পেয়েছো, চলো আমরা ক্লাসে ফিরে যাই। ওকে, তাহলে আশা করি সবাই শুনতে পাচ্ছো। তো চলো আমরা আবার ক্লাসে চলে যাই।
তাহলে আমাদের টাইপ 6 শেষ, এখন আমরা চলে যাচ্ছি টাইপ 7 এ। ঠিক আছে, এরা একটু চ্যাট ক্লিয়ার। আচ্ছা, ভাইয়ের মনে হয় নেট প্রবলেম করতেছে, আমরা একটু ওয়েট করি, ভাই চলে আসবে, সমস্যা নেই। আচ্ছা ভাই, আমার কথা কি এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? জি হ্যাঁ ভাই, বাবলা, এখন শোনা যাচ্ছে। শোনা আচ্ছা যাচ্ছে। ভাই, ঠিক আছে, ওকে, ঠিক আছে। এক্সট্রিমলি সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। আমরা আবার চলে যাই টাইপ 6 এর ভেতরে কোনটা সিঙ্গুলার কখন হবে, কোনটা প্লুরাল হবে সেটার ব্যাপারটা। তো আপু ভাইরা দেখো, এই কালেকটিভ নাউন গুলো, কালেকটিভ নাউনের ভিতরে প্রত্যেকটা নাউনকে আমরা এইভাবে ইউজ করতে পারি। তার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো নিয়মের ভিতরে একটা হচ্ছে তোমার এই জুরির নিয়মটা, ঠিক আছে? তো খেয়াল করে দেখো, জুরি এটা দেখতে কিন্তু অলওয়েজ সিঙ্গুলার, জুরি থেকে কখনোই জুরিস লিখি নাই। তার মানে চেহারার দিক থেকে সে সবসময় সিঙ্গুলার, কিন্তু ভেতরে ভেতরে কখনো সে প্লুরাল হতে পারে, কখনো সে সিঙ্গুলার হতে পারে। সেটা ডিপেন্ড করে কিসের ভিত্তিতে? সেটা ডিপেন্ড করে যে তারা একতাবদ্ধ বুঝাচ্ছে নাকি বিভক্ত হয়ে যাওয়া বুঝাচ্ছে। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, কালেকটিভ নাউন যখন একতাবদ্ধ কিংবা একমত বোঝায়, ভার্বটা তখন তোমার কি হয়? সিঙ্গুলার হয়। কালেকটিভ নাউন যখন তোমার ভিন্নমত হয়ে যায় কিংবা বিভক্ত হওয়া বোঝায়, তোমার তখন ভার্বটা হয় হচ্ছে প্লুরাল। ব্যাপারটা কিরকম? ধরো একটা ফ্যামিলি, সে অনেক সুখে শান্তিতে বসবাস করতেছে, তো ফ্যামিলি তো একটাই, তো ভার্বটা তো সিঙ্গুলার হবে। কিন্তু ফ্যামিলির ভিতরে ঝগড়াঝাটি হয়েছে, ফ্যামিলিটা দুই পার্টে বিভক্ত হয়ে গেছে, তুমি বুঝতে পারছো ফ্যামিলিটার ভিতরে মারামারি লেগেছে, একটা কনফ্লিক্ট চলছে, তার মানে কি ফ্যামিলিতে কয়েকটা পার্ট হয়ে গেছে, দ্যাট ইজ ওয়াই কিন্তু ভার্বটা প্লুরাল। তেমনি ভাবে ধরো একজন জুরির সামনে, জুরি মানে কি একটা বিচারক পরিষদ, নিশ্চয়ই একজনকে নিয়ে তো একটা জুরি হবে না, কয়েকজন থাকবে। ধরো কাউকে চুরির দায়ে তার সামনে নিয়ে যাওয়া হয়েছে একটা জুরির সামনে, বলা হইলো এর কি বিচার করা উচিত? একজন বলল তাকে 2 মাসের কারাদণ্ড দাও, কেউ বলতেছে 50,000 টাকা জরিমানা করো, কেউ বলতেছে ছেড়ে দাও। তাহলে দেখো মাল্টিপল ডিসিশন চলে আসছে না? তার মানে জুরি কিন্তু তোমার ইউনানিমাস কোনো ডিসিশন নিতে ইজ ওয়াই ভার্ব তখন প্লুরাল। কিন্তু সবাই যদি একমতে পৌঁছায়, মানে কি সবাই বলবে যে আচ্ছা তাকে 7 দিন জেলে রেখে ছেড়ে দাও, তার মানে কি ডিসিশন একটা আসছে, তারা ইউনিটি বুঝাইছে। দ্যাট ইজ ওয়াই কালেকটিভ নাউন কোনো বাক্যে থাকলে আমাদের পুরো বাক্যটা ভালো মতো পড়তে হবে এবং অর্থ বুঝতে হবে। অর্থটা যদি একতাবদ্ধ কিংবা ইউনিটি বোঝায় তাহলে ভার্বটা অবশ্যই সিঙ্গুলার, আর যদি বিভক্ত হয়ে যাওয়া বোঝায় তাহলে ভার্বটা প্লুরাল। দেখতে পাচ্ছ যে জুরি ইজ আর্গুইং ওভার, আর্গুইং মানে কি? তুমি দেখতে পাচ্ছ তারা হচ্ছে ঝগড়াঝাটি করতেছে, তো ইজ তো হবে না, অবশ্যই কি হবে? আর হবে। ঠিক আছে, তাহলে কথা কি বুঝতে পারছো কিনা আপু ভাইরা বলো? সবাই কি মানে বুঝেছো যে জুরি কখন সিঙ্গুলার হবে, কখন প্লুরাল হবে? ওকে, অনেকে বলতেছো ভাইয়া রিপিট ভাই, রিপিট, আচ্ছা রিপিট যদি করতে হয় তাহলে ভালো করে খেয়াল করো, সেন্টেন্সটা তুমি ভালো মতো পড়বা, সেন্টেন্সটা ভালো মতো পড়ার পর যদি বোঝো যে একতাবদ্ধ থাকা বোঝাচ্ছে তাহলে সিঙ্গুলার ভার্বটা হবে, আর যদি সেটা তোমার কি বলে যদি বোঝো না তারা বিভক্ত মাল্টিপল ডিসিশন, তখন ভার্বটা প্লুরাল। ঠিক আছে, যেমন দেখো আমি তোমাকে আরেকটা উদাহরণ দিয়ে বুঝাতে পারি, লাস্ট একটা ট্রাই করে, খুব মনোযোগ দিবা। একটু আগে যে উদাহরণটা দিয়েছি, দ্য ফ্যামিলি লিভ অথবা লিভস টুগেদার হ্যাপিলি, তার মানে কি তারা একসাথে আছেন আপু ভাইয়েরা? দেখো দ্য ফ্যামিলি লিভ অথবা লিভস টুগেদার হ্যাপিলি, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে লিভস, কারণ তারা একতাবদ্ধ হওয়া বোঝাচ্ছে। আমি যদি বলি দ্য ফ্যামিলি ড্যাশ, দ্য ফ্যামিলি ড্যাশ আর্গুইং ওভার ওয়ান অ্যানাদার, তার মানে পরিবার একে অন্যের সাথে ঝগড়া করতেছে, তাইলে এখানে আমি কি বলবো বলো তো? ইজ বলবো নাকি আর বলবো বলো? কোনটা বলবো? অবশ্যই এখানে আর বলবো। তাহলে দেখো এইবার বুঝছো কিনা, যখন একসাথে তখন সিঙ্গুলার, যখন তারা ঝগড়াঝাটি করতেছে, মারামারি করতেছে, বিভক্ত হয়ে গেছে, তখন ভার্বটা প্লুরাল। এবার বুঝে গেছে আপু ভাইয়েরা? দেখো, হ্যাঁ, যদি বুঝে থাকো খুবই ভালো, আমরা তাহলে একটু পরের দিকে চলে যাই আপু ভাইয়েরা।
দেখো রুল নাম্বার 7 এর দিকে মনোযোগ দাও, এটা ঢালাও ভাবে এটা মেমোরাইজ করতে হবে। আ নাম্বার অফ এবং দা নাম্বার অফ, খেয়াল করে দেখো আ নাম্বার অফ এর একটা সমার্থক শব্দ হচ্ছে আ ভ্যারাইটি অফ, দা নাম্বার অফ দা নাম্বার অফ এর একটা ভ্যারাইটি মানে সমার্থক শব্দ বা কাছাকাছি মিনিং দেয় দা ভ্যারাইটি অফ। তো আ নাম্বার অফ শব্দের অর্থ অসংখ্য, দা নাম্বার অফ এর অর্থ হচ্ছে নির্দিষ্ট সংখ্যক। তাহলে অসংখ্য আর নির্দিষ্ট সংখ্যক যদি থাকে তাহলে তোমার অ্যান্সারটা কি হবে? অসংখ্য যেখানে নাউনটা এবং ভার্বটা দুটোই প্লুরাল, নির্দিষ্ট সংখ্যক যখন তখন নাউন প্লুরাল হলেও ভার্বটা সিঙ্গুলার হবে। যেমন দেখতে পাচ্ছ এখানে এখানে হচ্ছে কি বলে আ ভ্যারাইটি অফ কালার্স আর নিডেড। তাহলে মাথায় রেখো আ নাম্বার অফ থাকলে পরবর্তী ভার্বটা সিঙ্গুলার, দা নাম্বার অফ থাকলে তোমার প্লুরাল। আমি সহজ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। আ নাম্বার অফ স্টুডেন্টস, আ নাম্বার অফ স্টুডেন্টস, আ নাম্বার অফ স্টুডেন্টস, এখানে আমরা কি বলবো? আর প্রেজেন্ট বলবো, এখানে আর বসলো। কিন্তু এখানে আ নাম্বার অফ না বলে যদি আমি দা নাম্বার অফ বলতাম তাহলে ব্যাপারটা কি হয়ে যেত? দা নাম্বার অফ স্টুডেন্টস এখানে হয়ে যেত ইজ প্রেজেন্ট। ঠিক আছে? তাহলে আ নাম্বার অফ স্টুডেন্টস আর প্রেজেন্ট, দা নাম্বার অফ স্টুডেন্ট, এখানে কিন্তু স্টুডেন্ট নাই, স্টুডেন্টস হবে, স্টুডেন্টস ইজ প্রেজেন্ট। তাহলে এটা কিন্তু খুবই সহজ নিয়ম, আশা করি তোমরা পারবা। জাস্ট মনে রাখবা এ নাম্বার অফ থাকলে সিঙ্গুলার প্লুরাল, দা নাম্বার অফ থাকলে সিঙ্গুলার হবে। ঠিক আছে? ওকে, তাহলে পরের নিয়মে চলে যাচ্ছি। দেখি আরেকটা পোল কোয়েশ্চেন তোমাদের উদ্দেশ্যে লঞ্চ করছি। তো পোল নাম্বার 2 অন ইওর স্ক্রিন, সবাই একটু ঝটপট উত্তর করে ফেলো। দ্য নাম্বার অফ ড্যাশ ডিরেক্টেড বাই দ্য অথরিটি ফাইনালি। সবাই একটু দ্রুত ঝটপট অ্যান্সার করে ফেলো, হয়ে গেলে জানাও। লাস্ট 10 সেকেন্ডস। টাইম ইজ আপ। আজকের পোলগুলো ইন্টারেস্টিং লাগতেছে তাই না? খুবই বেসিক পোল এগুলো। দেখো ড্যাশ দ্য নাম্বার অফ ড্যাশ ডিটেক্টেড বাই দ্য অথরিটি ফাইনালি, আমাকে বলো দা নাম্বার অফ এর পরে দুটো জিনিস বসবে আপু ভাইয়ের, একটা নাউন বসবে একটা ভার্ব বসবে। নাউনটা কি হবে? সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে বলো? ভাইয়া আপুরা বলো যে এটা নাউনটা কি হবে? নাউনটা হবে প্লুরাল। ভার্বটা কি হবে আপু ভাইরা বলো তো? ভার্বটা হবে সিঙ্গুলার। ভেরি গুড। তাইলে এখন ক্রাইসিস মানে কি? আমাদের সংকট, তাই না? বা ক্রাইসিস মানে কোনো কিছুর ঘাটতি বা কোনো কিছুর সংকট বা কোনো কিছু ঝামেলা। তো ক্রাইসিস একটা তোমার সিঙ্গুলার ওয়ার্ড যার প্লুরাল ওয়ার্ড হচ্ছে ক্রাইসিস। কি? ক্রাইসিস। ঠিক আছে? ক্রাইসিস বা ক্রাইসিস এরকম কিছু নাই, ক্রাইসিস থেকে ক্রাইসিস। মাথায় রাখবা, তোমাদের কিছু জিনিস বলে দিই। কোন ওয়ার্ড যদি লাস্টে এসআইএস দিয়ে শেষ হয় তাহলে সেটাকে প্লুরাল করতে হয় এসিএস দিয়ে। কোন ওয়ার্ড যদি এক্সিএস দিয়ে শুরু হয় তাহলে সেটা শেষ করতে হয় এক্সিএস দিয়ে। ঠিক আছে? তাহলে এই শর্টকাটটা মাথায় রেখো যে এসআইএস দিয়ে কোনো সিঙ্গুলার ওয়ার্ড শেষ হলে সেটাকে আমরা প্লুরাল করি এসিএস দিয়ে। তাহলে ক্রাইসিস থেকে ক্রাইসিস, তাইলে এটা প্রথমে ক্রাইসিস বসবে, তারপরে ভার্বটা কি হয়ে যাবে? সিঙ্গুলার। তাহলে অ্যান্সার কি হবে? ক্রাইসিস ওয়াজ। তাইলে মাত্র 32% কারেক্ট উত্তর করেছো, বাকি 68% এর কিন্তু উত্তরটা ভুল। অ্যান্সার হবে কি? দ্য নাম্বার অফ ক্রাইসিস ওয়াজ ডিটেক্টেড বাই দ্য অথরিটি ফাইনালি। বোঝা গেছে আপু ভাইরা? বলো তো। নাউন প্লুরাল কেন, এটা একটা কথা? আচ্ছা ঠিক আছে, নাউন প্লুরাল কেন, খুবই সুন্দর প্রশ্ন। আমরা কি বলি অফের পরবর্তীতে? ওয়ান অফ মাই আঙ্কেল। এটা বলাতে ঝামেলা কি বলো? তোমার মামাই একজন, তুমি কি কখনো বলবা আমার মামাদের মধ্যে একজন? ধরো তোমার মামাই আছে একজন, তাহলে আমরা কখনো বলি আমার মামাদের মধ্যে একজন? কি বলি? আমার একজন মামা। তার মানে কি ওয়ান অফ আমরা তখনই বলি যখন অনেক থাকে। ধরো আমার পকেটে টাকাই নেই, আমি বলতেছি হচ্ছে আমার পকেটের টাকাগুলোর ভিতর থেকে তোমাকে 500 টাকা দিতে চাই, কিন্তু পকেট খালি, এই কথা বললে হবে? তো তোমার কাছে তো রিসোর্সেস দরকার। তাহলে অফের পরবর্তীতে আমরা যাই দিব না কেন, ওয়ান অফ, ইচ অফ, এদের পরবর্তী কিন্তু নাউনটা সবসময় কি হইতে হয়? প্লুরাল হইতে হয়। এই জন্যই ওয়ান অফ মাই আঙ্কেলস বলতে হয়। দেখো বুঝছো কিনা আপু ভাইরা? দেখো বুঝছো? আজকে একটা পুল আপ ভারী নাই, না পারলেও সমস্যা নেই, সমস্যা নাই, না পারলেও কোনো সমস্যা নেই। ওকে, তাহলে সামনের দিকে চলে যাই। দেখো পোল নাম্বার 8। পোল নাম্বার 8 কি? টাইম, ডিস্টেন্স, মানি। খেয়াল করে দেখো টাইম, ডিস্টেন্স, মানি
এদের পরে যেই একক কিংবা যেই ইউনিটি বসুক না কেন, ভার্বটা কি হবে? ভার্বটা হবে তোমার সিঙ্গুলার। টাইম, ডিস্টেন্স, মানি। ভালো করে খেয়াল করো, আমরা বলি $1, ঠিক আছে? আমরা $1 বলি, কিন্তু 1 এর থেকে বেশি হয়ে গেলে আমরা $2 বলি, তাই না? আবার আমরা বলি হচ্ছে 1 কিলোমিটার, বলি কি না 1 কিলোমিটার, কিন্তু আমরা যদি বলি 2 সেখানে কিন্তু কিলোমিটার হয়ে যায়, তাই না? মাথায় রেখো, তোমার সিঙ্গুলার থাকুক প্লুরাল থাকুক, ভার্বটা অলওয়েজ সিঙ্গুলার। তার মানে কি, যখন দূরত্ব, টাকা পয়সা এবং তোমার সময়ের কথা বোঝানো হয়, যত বড় এককই থাকুক না কেন, পুরোটাকে একটা ইউনিট ধরে কল্পনা করা হয়। যেমন 2 মাইল রাস্তা, এটাকে একটা পথ হিসেবে কল্পনা করা হয়। সেটা 1 মাইল হোক, সেটা 1 মিটার হোক, 2 মিটার হোক, কিংবা 100 কিলোমিটার হোক। সো এককটা যাই হোক না কেন, ভার্বটা সবসময় সিঙ্গুলার থাকবে। তো 2 miles is not a long distance. 10 million pounds is not a lot of money. 100 years is a long time. তো এখানে 2 থাকুক, 1 থাকুক, 100 থাকুক, 1 কোটি থাকুক, 100 কোটি থাকুক, ভার্বটা সিঙ্গুলার থাকবে। সো মনে থাকবে এটা সবার, আপু ভাইরা? বলে এটা মনে থাকবে কিনা? ওকে, মনে থাকবে। আচ্ছা, 10 মিনিট স্কুলের উদাহরণ অনেকে দিচ্ছ না। 10 মিনিট স্কুলের তো উদাহরণটা তোমাদেরকে বুঝাইছিলাম। 10 মিনিট স্কুলকে এই জন্য, তোমার মিনিটের আগে কি বসবে? তোমার 10 থাকলে তো অবশ্যই মিনিটস হবে। দেখো আমাদের কত, আমরা বুঝাই একটা জিনিস, বুঝাই একটা জিনিস। আমি যদি বলি আই ওয়েটেড ফর 10 মিনিট, 10 মিনিট হবে নাকি মিনিটস হবে বলো আপু ভাইয়েরা? অবশ্যই 10 মিনিটস হবে। তাহলে 10 মিনিট স্কুল কেন বলা হয়? আমাকে তোমরাই বলো, 10 মিনিট স্কুল কেন বলি? স্কুল শব্দটা কি? স্কুল শব্দটা নাউন। আমরা কি জানি, নাউনের আগে যদি কোনো ওয়ার্ড থাকে সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। আজকে পড়াইছি, নাউন প্রোনাউন ছাড়া কোনো ওয়ার্ড প্লুরাল হইতে পারে? পারে না। তাহলে মিনিট যখন নাউন, সেখানে মিনিট থেকে মিনিটস প্লুরাল হয়ে যায়। এখানে মিনিট শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয়? অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না। দ্যাট ইজ ওয়াই আমরা বলি 10 মিনিট স্কুল। বুঝতে পেরেছো? ওকে, তাহলে 10 মিনিট স্কুলকে এই কারণেই বলা হয় না, কারণ সেটা হচ্ছে তোমার একটা অ্যাডজেক্টিভ। এখন অনেকে বলো ভাইয়া 1 টাকা লেখা হয়, 100 টাকা লেখা হয়, এটার কারণ কি? ভাইয়া টাকার কোনো প্লুরাল ফর্ম নাই, টাকার প্লুরাল ফর্ম টাকা নিজেই, ঠিক আছে? এটার সাথে গ্রামারের কোনো সম্পর্ক নাই। এটা বাংলাদেশের অর্থনীতিবিদদেরকে জিজ্ঞেস করো, টাকার জন্য আলাদা করে কোনো প্লুরাল ফর্ম রাখা হয়নি। এছাড়া পৃথিবীর বেশিরভাগ কারেন্সির প্লুরাল ফর্ম আছে। ইউরো থেকে ইউরোস আছে, রুপি থেকে রুপিস, পাউন্ড থেকে পাউন্ডস। বুঝতে পেরেছো? কিন্তু টাকার কোনো প্লুরাল ফর্ম নাই, টাকার প্লুরাল ফর্ম টাকা নিজেই। ওকে ভাই, কিলোমিটার বলবো নাকি কিলোমিটার্স বলবো? আগে যদি 1 থাকে তাহলে কিলোমিটার বলবা, যদি আগে যদি 2 থাকে কিলোমিটার্স বলবা। তার মানে কি, এক একক থাকলে নাউনটা হবে তোমার সিঙ্গুলার, এক এককের বেশি থাকলে নাউনটা প্লুরাল হবে, কিন্তু দুইটা ক্ষেত্রে ভার্ব হবে কি? সিঙ্গুলার। বুঝছো কি না ভাইয়াপুরা? ওকে, 9 নম্বরে চলে যাই। দেখো, অল, এনি, মোর, সাম, মোস্ট, দ্য রেস্ট। এই শব্দগুলোর পরবর্তীতে কাউন্টেবল নাউন বসতে পারে আনকাউন্টেবল নাউন। তোমাদেরকে বলছিলাম কাউন্টেবল আনকাউন্টেবল নাউন চেনার উপায় কি? বলছিলাম কি না আপু ভাইরা? ভাই 2 কিলোমিটার ওয়ে, আমি তো এই কথা বলি নাই। 2 কিলোমিটার ওয়ে আমি তো একবারও বলি নাই। আমাকে বলো। আচ্ছা দেখো, এদিকে খেয়াল করো। ডানে বামে প্রশ্ন না করে কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন চেনার উপায় বলেছিলাম। কাউন্টেবল নাউনকে আমরা প্লুরাল করতে পারি, আনকাউন্টেবল নাউনকে আমরা প্লুরাল করতে পারি না। অর্থাৎ যেই সকল নাউনকে প্লুরাল করা যায় না তারা আনকাউন্টেবল, যাদেরকে প্লুরাল করা যায় তারা কাউন্টেবল, ঠিক আছে? তাহলে দেখো, অল, এনি, মোর, সাম, মোস্ট, দ্য রেস্ট, এদের পরে যদি কোনো কাউন্টেবল নাউন বসে তাহলে ভার্বটা প্লুরাল হয়ে যায়, আর এদের পরে আনকাউন্টেবল নাউন বসলে ভার্বটা সিঙ্গুলার হয়। তাহলে সাম অফ দ্য ওয়াটার, এটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, কোনটা বলো? এটা আনকাউন্টেবল। আনকাউন্টেবল হলে কি হবে? সাম অফ দ্য ওয়াটার ইজ পিওর ইন বুড়িগঙ্গা, বুড়িগঙ্গার অল্প কিছু পানি বিশুদ্ধ। আর সাম অফ দ্য ওয়ার্কার্স, এখানে ওয়ার্কার্স কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল বলো? এইটা কাউন্টেবল, তাইলে এখানে কি হবে? হ্যাভ লেফট। তাইলে সাম অফ দ্য ওয়ার্কার্স হ্যাভ লেফট, অনেক ওয়ার্কারই চলে গিয়েছে। তাইলে নিয়মটা মাথায় রাখবো, অল, এনি, মোর, সাম, মোস্ট, দ্য রেস্ট, এদের পরবর্তীতে কাউন্টেবল নাউন থাকা মানে ভার্ব প্লুরাল, এদের পরবর্তীতে আনকাউন্টেবল নাউন থাকা মানে ভার্বটা সিঙ্গুলার। বুঝা গেছে? ওকে, টাইপ নাম্বার 10 দেখো, বোথ, ফিউ, মেনি, আদার, সেভারাল, এই শব্দগুলোর পরে নাউন ও ভার্ব দুটোই প্লুরাল হয়। মেনি ওয়ার্কার্স হ্যাভ ডান দ্য জব, ফিউ স্টুডেন্টস আর মিসিং। তাহলে এগুলো মনে রাখবো, বোথ, ফিউ, মেনি, আদার, সেভারাল, এর পরবর্তীতে নাউন এবং ভার্ব দুটোই প্লুরাল হয়, ঠিক আছে? ওকে, বাহ, তানিম একটা চমৎকার প্রশ্ন করছো ভাই। চমক হাসান ভাই কি উদ্ভাসে ক্লাস নেন? আমি শুনেছি তিনি উদ্ভাসে ক্লাস নেন, অনেক আগে নিতেন চমক হাসান ভাই। তিনি তো এখন আমাদের দেশেই থাকেন না, আমেরিকায় থাকেন চমক হাসান ভাই এখন।
ঠিক আছে, ওকে। তাহলে দেখো, হ্যাঁ আগে নিতেন চমক হাসান ভাই, অনেক আগে তিনি চলে গেছেন, সপরিবারে এখন ইউএসএ তে থাকেন তিনি। ওকে ভাই, আমেরিকার কোথায় একটু পর জিজ্ঞেস করবো ভাই, ভাই মোবাইল নাম্বারটাও দেন। আমেরিকার কোথায়, কেন যাওয়া নাকি? ওকে, টাইম। দেখো আমাদের 10 নাম্বার নিয়মটা কিন্তু খুবই সহজ। এরপরে চলে আসি কনজুগেশন ভার্ব, কনজুগেশন অফ ভার্ব। তো কনজুগেশন ভার্বের কথা কিভাবে বলেছিলাম, ক্রিয়া রূপ যেটাকে আমরা বলি, যে ভার্বের ক্রিয়া রূপ যেটা, অর্থাৎ ভার্বের যে চেহারাটা যে বদলায়, এটাকে আমরা কনজুগেশন বলি। তো আপু ভাইয়েরা খেয়াল করো, সিঙ্ক স্যাঙ্ক সাঙ্ক, এইটা মানে কি? কোনো কিছু ডোবা। ড্রোন ড্রাউন ড্রন্ড, এটা মানে কি? এটা মানে ডোবা। তো পার্থক্যটা কোথায়? যখন কোনো বস্তু ডুবে যায় তখন আমরা সিঙ্ক স্যাঙ্ক সাঙ্ক বলি, যখন কোনো ব্যক্তি ডুবে যায় তখন আমরা ড্রাউন ড্রাউন্ড ড্রাউন্ড বলি। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি টাইটানিক স্যাঙ্ক ইন দ্য ওশেন, টাইটানিক স্যাঙ্ক ইন দ্য ওশেন। তাহলে টাইটানিক তোমার সমুদ্রে ডুবে গেছে। আর যদি আমরা বলি দ্য চাইল্ড drowned in the river, কি বলতে পারি? the child drowned in the river। তাহলে দেখো, কোনো ব্যক্তি ডুবে গেলে drown বসে, কোনো বস্তু ডুবে গেলে sink বসে। ঠিক আছে, টাইটানিকের কথা শুনে দেখি অনেকের হচ্ছে আবেগ একদম জেগে উঠছে, একদম লাভ টাভ ইমোটিমো দিয়ে শেষ অবস্থা। ওকে ভাই, পশু হইলে কি হবে? ভাই খুবই সুন্দর প্রশ্ন। রাজা ভাই, পশু হইলে কি করবে বলেন? বস্তু হলে না হয় আমরা সিঙ্ক বসাবো, ব্যক্তি হইলে তো বসাবো হচ্ছে এখানে ড্রাউন। তাহলে রাজা ভাই বলেন, পশু হইলে কি করব? তোমরাই বলো আপু ভাইরা, কি করবো? যে যদি পশু হয়, যদি কোনো অ্যানিমাল হয়, সেক্ষেত্রে আমরা কি করব বলো? অবভিয়াসলি এখানে ড্রাউন বসাবো, মানে এক কথায় প্রাণীবাচক। কোনো প্রাণী ডুবে গেলে আমরা ড্রাউন বসাই, আর কোনো বস্তু বা কোনো অবজেক্ট ডুবে গেলে সেক্ষেত্রে আমরা সিঙ্ক বসাই। ঠিক আছে, তাহলে এখানে আমার ব্যক্তি বলাটা ভুল হয়েছে, প্রাণী বলতে হইতো না। না তাও তো ভুল। আবার তাহলে জিজ্ঞেস করবো ভাই, উদ্ভিদ ডুবে গেলে কি বলবো? তাইলে এটাও তো প্রশ্ন ভাইয়া, যদি উদ্ভিদ ডুবে যায় তাইলে কি দিব বলো? হ্যাঁ, উদ্ভিদ ডুবে গেলে আবার সিঙ্ক দিব। ঠিক আছে, দ্য ট্রি সিঙ্ক। তার মানে এক কথায় এখানে প্রাণী, প্রাণীবাচক যে কোনো কিছুর আগে যদি ডুবে যায় আমরা ড্রোন শব্দটা ব্যবহার করি। ঠিক আছে, ওকে। এরপরে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কনজুগেশন অফ ভার্বের ভিতরে হ্যাং হ্যাংড হ্যাংড, হ্যাং হাং হাং। দেখো দুইটারই V1 ফর্ম কিন্তু সেম। হ্যাং মানে কি? হ্যাং মানে হচ্ছে কোনো কিছু ঝুলানো। মাথায় রেখো, যখন কোনো ভার্বের অবজেক্ট হিসেবে কোনো বস্তু বসবে, তখন সেটা ক্ষেত্রে আমরা হ্যাং এর পরবর্তীতে হাং হাং দিব। অর্থাৎ ভার্বের অবজেক্ট হইতে হবে কিন্তু। যেমন দেখো, হি হাং দা পিকচার, সে কি ঝুলাইলো? সে পিকচার ঝুলাইলো। হি হাং দা পিকচার অন দা ওয়াল। তাহলে কোনো ভার্বের অবজেক্ট হিসেবে যদি কোনো বস্তু থাকে, তাইলে হ্যাং এর পাস্ট ফর্ম হাং, পাস্ট পার্টিসিপল ফর্মও হাং হয়। আর যদি কোনো ভার্বের অবজেক্ট হিসেবে কোনো ব্যক্তি হয়, যেমন হি হ্যাংড হিমসেলফ, দেখো হি হ্যাংড হিমসেলফ অন মার্ডার, হি হ্যাংড হিমসেলফ অন মার্ডার, সে নিজেকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করলো, সে আত্মহত্যা করলো। তাহলে এখানে হ্যাংড হয়েছে কিন্তু। তাহলে প্রেজেন্ট ফর্মে দুটোই সেম, কিন্তু V2 V3 ফর্মে কিন্তু তারা সম্পূর্ণ আলাদা। তাহলে কোনো ভার্বের অবজেক্ট হিসেবে কোনো বস্তু বসলে সেক্ষেত্রে হ্যাং হাং হাং হয়, আর কোনো ভার্বের অবজেক্ট হিসেবে যদি কোনো ব্যক্তি বসে তাহলে সেখানে হ্যাং হ্যাংড হ্যাংড হয়। দেখো বুঝছো কিনা বলো? বুঝছি আপু ভাইরা, কনজুগেশন অফ ভার্বের এই পার্টটুকু। ভাই বাবলা, জি ভাইয়া। একজন জিজ্ঞেস করছে যে বাবলা ভাইয়া আপনার হবে কি? আমি উত্তর দিচ্ছি দামি মোবাইল কিনা, আড্ডা দেওয়া আর বিলাসী জীবনযাপন করা। ঠিক দিছি না মানে ভুল? ভাই বুঝিনি, ভাই বুঝি নাই ভাই, কি প্রশ্ন করছে? একজন কিউএনএতে জিজ্ঞেস করছে বাবলা ভাইয়া আপনার হবে কি? আমি উত্তর দিচ্ছি যে দামি মোবাইল কিনা, আড্ডা দেওয়ার, বিলাসী জীবনযাপন করা। ভাই ভালো উত্তর দিছেন ভাই। আল্লাহ। ওকে ভাইয়া, এনিমাল হইলে কি হবে? এনিমাল হইলে তো বললামই ভাই, মানে যে কোনো প্রাণীবাচক বস্তুর ক্ষেত্রে আমরা, ব্যক্তি মানেই হচ্ছে প্রাণী ধরে নিবা, তো প্রাণীবাচকের ক্ষেত্রে আমরা হ্যাং হ্যাংড হ্যাংড এটা ফলো করব। আর যে কোনো যেগুলোর হচ্ছে প্রাণ নাই সেদের ক্ষেত্রে আমরা কি? হ্যাঁ মুয়াজ, একদম সোজা কথায় ভাই। এখানে আমি ব্যক্তি কথাটা লিখবো না, আমি লিখবো নড়াচড়া করা প্রাণী। কি লিখবো? যে কোনো নড়াচড়া করা প্রাণী। এবার কি আর কোনো কনফিউশন আছে ভাইয়া বলো? এখন আবার বলো না ভাই কুকুর বিড়াল এরকম প্রশ্ন করো না। তাহলে নড়াচড়া করা প্রাণীর ক্ষেত্রে আমরা হ্যাং 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 দিব, আর যেগুলো হচ্ছে বস্তু যেগুলো নড়াচড়া করে না তাদের ক্ষেত্রে আমরা
হ্যাং হাং হাং দিব, বুঝে গেছে? ওকে, তাইলে ওকে ভাইয়া। ভাইরাস, ভাই ভাইরাসকে ফাঁসিতে ঝুলাইতে পারলে তো ভালোই হইতো, তাহলে করোনা ভাইরাস এতদিন থাকে। মানে প্রশ্ন এক একটা, ভাইয়া ভাইরাস হলে কি করব? তো ভাইরাস হলে তাকে তুমি হচ্ছে ভ্যাকসিন দিবা, ইনজেকশন দিবা, টিকা দিবা, তাকে ঝুলাবা কেমনে তুমি? কিসের সাথে বলো, আমাকে একটু বুঝাও ভাইয়া, কেমনে হইলো? হইলো কিছু? হইলো না তো। তাহলে আমাদের কনজুগেশন অফ ভার্বের মধ্য দিয়ে আজকের পার্টটুকু আমরা শেষ করলাম। তো তোমাদের রাইট ফর্মস অফ ভার্বে তোমাদের যতটুকু দরকার তোমাদের এসএসসি লেভেলে, তোমরা এতটুকুর ভেতর থেকেই পাবা ঘুরে ফিরে, ঠিক আছে? এসএসসি লেভেলে এতটুকুর ভেতর থেকেই পাবা। আর এটার ভিতরে তোমাদের বেসিক যত নিয়ম আছে, ইভেন তোমরা কলেজে ওঠো, ভার্সিটিতে যাও, এর ভেতর থেকেই ঘুরে ফিরে প্রশ্ন আসবে। তো এগুলো ভালো মতো চর্চা করবা, ঠিক আছে? বেশি বেশি চর্চা করবা, তাইলে পারবা। তো এখন যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারো, আমাদের রাজা ভাইয়া আছেন, রাজা ভাইয়া উত্তর দিবেন। তাহলে তো কারো কোনো প্রশ্ন থাকলে এখন প্রশ্ন করতে পারো। ভাই তাহলে আমরা হ্যান্ড রাইজ নিতে পারি। জি ভাই, আমরা হ্যান্ড রেজ নেই। যাদের কোশ্চেন আছে তোমরা হ্যান্ড রাইজ করো। প্রথমে জারিঙ্গো পারমিশন তো আছে, তুমি আনমিউট করে কোশ্চেন করতে পারো। আচ্ছা, নাইলাকে পারমিশন তো আছে, তুমি আনমিউট করে কোশ্চেন করতে পারো। স্যার, পোল কোশ্চেন 4 এর আগে যে একটা এবিসিডি পার্ট কারেকশন ছিল, ওটা একটু সলভ করে দেওয়া যাবে? এবিসিডি পার্ট কারেকশন মানে কোশ্চেন কি তোমার মনে আছে? জি স্যার, পোল কোশ্চেন question. 4 এর পূর্বে স্যার আমরা একটা সলভ করতেছিলাম সেন্টেন্স। আচ্ছা ভাই, আমি বের করতেছি, আমি হচ্ছে দেখাই কোথায় আছে। ওকে, পোল কোশ্চেন, তোমার তো পোল কোশ্চেন 4ই ছিল না, কোন পোল কোশ্চেন বলো? তিনটা স্যার, পোল দ্য কোশ্চেন দাও। সিনেটর এন্ড দ্য গভর্নমেন্ট এইডস একটা এই যে, হ্যাঁ ABCD বলো। part। হ্যাঁ স্যার, এটা একটু সলভ করে দেওয়া যাবে? কি সলভ করব, মানে কি দরকার তোমার এখানে বলো, কি বুঝো নাই? মানে স্যার এখানে শুধু এ পার্টেরতে সমস্যা আছে, আর কোনো পার্টের সমস্যা নাই? বাট ইওর কোশ্চেন ইজ হ্যাঁ, নট আর পার্টের ক্লিয়ার। সমস্যা থাকতে পারে, তুমি বলো তোমার কে এছাড়া। স্যার সি হ্যাঁ নাম্বারে হ্যাঁ, কি? প্রশ্নটা একটু ক্লিয়ার করে করো। এক্স্যাক্টলি, আমি এই প্রশ্নটাই শুনতে যাচ্ছিলাম। ভেরি গুড, থ্যাংক ইউ। হ্যাঁ, এখানে এসআইটি সিট সেটাও দেওয়া যায়, তুমি এখানে যেটা দেওয়া হয়েছে এটাও ভুল না। এসআইটিও দিতে পারো, এসসিএটি এটা তোমার ভুল না, এসআইটিও দিতে পারো, ঠিক আছে? এই যে সিট শব্দটা, এটা ক্ষেত্র বিশেষের নাউন এবং ভার্ব দুভাবেই আচরণ করতে পারে, বুঝতে পেরেছো? স্যার এটাই কোশ্চেন ছিল হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ হ্যাঁ, এরপরে কোনো কোয়েশ্চেন করলে একদম স্পেসিফিক ভাবে এভাবে প্রশ্ন করবা যে ভাইয়া 3 এর কি সি নাম্বারে এটা হতে পারে কিনা, ঠিক আছে? সুন্দর প্রশ্ন, খালি একটু গুছাই করবা। ধন্যবাদ। নেক্সট ওয়ান ভাইয়া। নেক্সট জুবাইর। পোল কোশ্চেন গুলো তোমরা কি মনোযোগ দাও নাকি আমি বুঝি না। হ্যাঁ বলো, একটু জোরে বলো। হ্যাজটা হবে না, হ্যাজ? হ্যাঁ আচ্ছা, একজন পুরুষ মানুষ। আচ্ছা বলো, হেডমাস্টার এর একটা ফেমিনাইন যেটা আছে হেডমিস্ট্রেস, সেটা জানো তো? জি ভাইয়া। আচ্ছা, যদি জেনে থাকো তাহলে হেডমাস্টার এখানে পুরুষ না মহিলা? এখানে যে পুরুষ। আচ্ছা ওকে, পোয়েট থেকে পোয়েটেস হয়, কবি মহিলা কবি, এটা জানো তো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখানে যে মেয়েটা আছে তো একজন পুরুষ একজন মহিলা, এই দুজনকে কি আমরা একজন ধরবো? ভাইয়া হ্যাভ হবে না তাহলে? যদি হ্যাভ হয় তাহলে ওখানে ওপাশের অবজেক্ট থাকবে না। প্রেজেন্টটা অ্যাডজেক্টিভ কি অবজেক্ট হয় নাকি নাউন প্রোনাউন অবজেক্ট হয় বলো? অ্যামিজ আর ওয়াজার কে লিঙ্কিং ভার্ব বলা হয়, লিঙ্কিং ভার্বের পরে কি হয়? লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয় না? জি ভাইয়া। তাহলে আমরা কি এখানে যদি হ্যাভ দিই বা হ্যাজ দিই তাহলে প্রেজেন্টের ওখানে নাউন থাকা উচিত ছিল না? বুঝছি। এই দৃষ্টিকোণ থেকে এখানে অ্যামিজ আর ওয়াজারের মধ্যে থেকে উত্তর করতে হবে। ক্লিয়ার ভাইয়া? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ মাসুদ ভাই। প্রেমা, প্রেমা তুমি আনমিউট করে কোশ্চেন করো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ফিমা, প্রশ্ন করো।
ভাইয়া ওই যে ক্লাসের ফার্স্টের দিকে যে ভাইয়া বলছিল যে দা হ্যাঁ হেডমাস্টার এন্ড সেক্রেটারি, ওটা বুঝিনি। আচ্ছা, দেখো ঘটনা হচ্ছে যে ভাইয়া বলতে চাইছিল যে সেক্রেটারি যদি হয় তাহলে সেক্রেটারি মেয়ে মানুষও হয়, সেক্রেটারি হচ্ছে ছেলে মানুষও হয়। সাপোজ তুমি মনে করো অনার্স মাস্টার্স পাস করার পরে বিসিএস ক্যাডার হয়েছো, তোমাকে একটা মন্ত্রণালয়ের সেক্রেটারি বানাইছে। তো তোমাকে যেদিন থেকে মন্ত্রণালয়ের সেক্রেটারি বানানো হয়েছে, ওই মন্ত্রণালয়ে আর একটা সেক্রেটারি ছিল পুরুষ মানুষ, সে চলে গেছে। সুতরাং তুমি যদি সেক্রেটারি হও তাহলে তুমি বুঝতে পারছো যে তোমার আগে একজন ছেলে ছিল, সে নাই, এখন তুমি সেক্রেটারি, তাহলে ছেলেটা সেক্রেটারি হতে পারে, মেয়েটাও সেক্রেটারি হতে পারে। তখন এক্ষেত্রে দুইটা নাউন একজন ধরা যেতে পারে। কিন্তু এখানে হেডমাস্টার একদম মানে প্রকৃতপক্ষে পুরুষ, আর এখানে পোয়েটেস দেওয়া আছে এটা একদম অ্যাবসলিউটলি মেয়ে মানুষ, সেক্ষেত্রে তো এটাকে একজন ধরা যায় না। ভাইয়া এটা বোঝাতে চাইছিল। কথাটা কি ক্লিয়ার তোমার কাছে? মানে ভাইয়া দা হেডমাস্টার যেটা, হুম, ওটা তো মানে মেল ম্যাস্কুলাইন। বুঝায়, আর হ্যাঁ হ্যাঁ সেক্রেটারিটাও মেল বুঝাবে এমন কিছু, এই জন্য হ্যাঁ দুটা হ্যাঁ, সেক্রেটারি মেলও বুঝাইতে পারে আবার ফিমেলও বুঝাইতে পারে। হ্যাঁ, কিন্তু পোয়েটেস কি কখনো মেল বুঝাইতে পারে? বলো। না ভাইয়া। তাহলে যদি পোয়েটেস মেল না বুঝায় তাহলে অবভিয়াসলি এখানে দুইটা পার্সন আছে, আছে কি না? জি ভাইয়া। জি। আচ্ছা, তুমি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো জায়গায় সেক্রেটারি হওয়ার যোগ্যতা অর্জন যদি করো, তোমাকে যদি বানাই, তো তুমি হইতে পারবা না? জি ভাইয়া। আচ্ছা, শেখ হাসিনা আওয়ামী লীগের মানে দলের প্রেসিডেন্ট, ঠিক কি না? ব্যাপারটা বুঝো, প্রেসিডেন্ট তো উনি দলের সভাপতি। তো সভাপতি প্রেসিডেন্ট, তো প্রেসিডেন্ট শব্দটা, আবার দেখো আব্দুল হামিদ একটা প্রেসিডেন্ট, আবার দেখো অন্য দেশের প্রধানমন্ত্রী আছে, আবার দলেরও প্রেসিডেন্ট। তো একসাথে মেয়ে মানুষও প্রেসিডেন্ট হতে পারে, ছেলে মানুষও প্রেসিডেন্ট হতে পারে। পারে কি পারে না? জি ভাইয়া। তাহলে প্রেসিডেন্ট শব্দটা কি কমন নাউন, কিন্তু ওখানে পোয়েটিস কি কমন নাউন? পোয়েটিসে তো ফর্ম আছে। তুমি কি প্রেসিডেন্টকে ফিমেল প্রেসিডেন্ট এরকম বলো, মেল প্রেসিডেন্ট এরকম বলি আমরা? এরকম বলি না। না তো ভাইয়া। হ্যাঁ, তাহলে আমরা বুঝলাম যে যেসব শব্দের যেসব শব্দের একেবারে স্পেসিফিক মানে ফেমিনাইন জেন্ডার আছে, সেগুলোকে আমরা দুইটা নাউন হিসেবে বিবেচনা করব, একটা পুরুষ একটা মেয়ে। কিন্তু যেগুলো কমন ক্ষেত্র, সেগুলোকে একটা বিবেচনা করা যায়। ঠিক আছে হিমা, শুনতেছো? জি ভাইয়া। হ্যাঁ, ব্যাপারটা কি তোমার কাছে ক্লিয়ার নাকি আরো কোনো প্রশ্ন আছে বলো? তোমার মনে হচ্ছে যে আরো কোনো প্রশ্ন আছে? মানে যদি প্রশ্ন থাকে তাহলে বলো। যে তাহলে এরপরে তাসফিয়া কোশ্চেন করতে পারো। হুম। ভাই ওরা কোনো কোশ্চেন আছে? হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তাসফিয়া বলো প্রশ্ন। ভাইয়া আমার কোশ্চেনটা হচ্ছে যে টাকার আগে কি আমরা মানে টাকার সাথে কি আমরা মাছ দেব না মেরে দেব? আচ্ছা ঠিক আছে, এখন ঘটনা হচ্ছে যে আমাদের দেশে বা কোনো একটা দেশে যে বিচার হয়, সেটা কি দেখে বিচার হয় বলো তো? জানো এটা? সত্যি করে বলো। মেনলি দেখা হয় মানে কি কোন পার্টিতে আছে? না 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 না, এটা তো এটা তো হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে বলছো। কোন একটা ভাই দেশে যখন হ্যাঁ। মানে ওকে একটা ধন্যবাদ দেওয়া দরকার ভাই। শোনো, কোন একটা দেশে যখন বিচার হয় তখন সংবিধানের নিয়ম আইন দেখে বিচার হয়, সংবিধানের আইন দেখে বিচার হয়, এটা জানো তো? সংবিধানের বাইরে গেলে ওই ওই জিনিসটা কারেক্ট করার জন্য একজন আসামি আবার মামলা করতে পারে। তোমার আইন যদি বিচার যদি সংবিধানের বাইরে যায় তাহলে আবার মামলা করার যোগ্যতা তুমি রাখো। এখন শব্দার্থের সংবিধান হচ্ছে ডিকশনারি। ডিকশনারিতে তুমি কোনো ধরনের মানির কোনো বহুবচন পাবা না। মানির কোনো বহুবচনের প্রথম যুক্তি, ডিকশনারিতে মানির কোনো বহুবচন নাই, অর্থাৎ মানে আনকাউন্ট নাউন। এক নম্বর। দ্বিতীয় নম্বর তোমাকে যদি বোঝানোর জন্য বলি, দেখো বাংলাদেশের টাকা এটাও মানি, আমেরিকার ডলার এটাও মানি, তারপর হচ্ছে মালয়েশিয়ার রিঙ্গিত এটাও মানি, তারপর হচ্ছে আর একটা কিয়াট নামে আছে এটাও মানি, তারপর হচ্ছে ইউরোপের ইউরো এটাও মানি, সবগুলা মানির মধ্যে আছে। সুতরাং একটা জিনিসকে তো আমরা বারবার প্লুরাল করতে পারি না, সবকিছুর মধ্যে আছে। তুমি ফার্নিচারের কথা দেখো, টেবিল একটা ফার্নিচার, চেয়ার একটা ফার্নিচার, আলমিরা একটা ফার্নিচার, ফার্নিচারের মধ্যে সব আছে, তাহলে আমরা বহু বচন করবো কেন? আশা করি তাসফিয়া তুমি উত্তরটা পেয়েছো। আচ্ছা ভাইয়া, বুঝতে পারছি। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এরপর জারিন। আচ্ছা, মাহির।
মাহির, তুমি কোশ্চেন করতে পারো। আচ্ছা, এরপরে পিয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার পিয়া। কোশ্চেন ছিল হুম, যে টাইম, মেন, মানি এগুলো পরে অল হুম। টাইম কি ভাব ইজ হবে? আচ্ছা, টাইমের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে যে আমরা বলি না কি তখন দুজন কেউ মারামারি লাগে বা ঝামেলা হয়, তখন তুমি বলি না যে এবার মার, এবার মার, মানে একবার মার খাইছে, খাওয়ার পর বলে এবার মার, তখন আরেকবার গিয়ে মারতেছে, দিয়ে বলে যে এবার মার, এবার মায়ের দেখ, এভাবে বলে বলে না? তো টাইমকে যখন একবার, দুইবার, তিনবার এরকম বার সেন্সে ইউজ করি তখন এটা বহুবচন হয়। কিন্তু সময়ের ক্ষেত্রে যদি ইউজ করি তাহলে টাইমটা আর বহুবচন হয় না, এক বচনই হয়। ঠিক আছে, দেখো টাইম এক বচন হয় এই কারণে মিনিট, সেকেন্ড আর হচ্ছে আওয়ারে, ডেতে আমরা টাইমকে ভাগ করি, এগুলো টাইমের ইউনিট, কিন্তু টাইম অলওয়েজ এক বচন, কিন্তু বা শুধুমাত্র বারের ক্ষেত্রে ছাড়া। যেমন আমি এখানে কয়েকবার গেছি, ঢাকা আমি 3 বার গেছি, 3 টাইমস, এখানে টাইম বহুবচন হয়, কিন্তু অন্য জায়গায় টাইম বহুবচন হয় না। আশা করি পিয়া উত্তরটা পেয়েছো তুমি। জি ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে, আসসালামু থ্যাংক ইউ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এরপরে রায়ান। হ্যাঁ, রায়ান ভাইয়া, তুমি আনমিউট করে কোশ্চেন করো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রায়ান ভাইয়া, প্রশ্ন বলো। ভাইয়া যে বলছিল কালেকটিভ নাউন, হুম হুম তো ওখানে ফ্যামিলি নিয়ে বলছিল না, ফ্যামিলিজ, হুম হুম বলো। ওখানে কি ভাইয়া সবগুলাই হবে? প্লেয়ার্স, আর্মি এগুলোর ক্ষেত্রেও কি হবে? আচ্ছা, একটু ধৈর্য ধরে মানে মনোযোগ দিয়ে উত্তরটা শোনার চেষ্টা করো। হুম আচ্ছা, একটা পার্সন দিয়ে কি ফ্যামিলি, তুমি মনে করো তোমার কেউ না, তুমি একা আছো, তোমাকে দিয়ে শুধু ফ্যামিলি তৈরি হবে? না ভাইয়া। তাহলে ফ্যামিলি মানে একাধিক সেন্সের, একাধিক মানুষ এক জায়গায়, একটা ইউনিট, ঠিক কিনা? জি তাহলে এটা কি হয়? কালেকটিভ নাউন হয়। জি বলো। ভাইয়া। এবার দেখো, জি ভাইয়া, তুমি যদি এই যে একটা পয়েন্ট ফ্যামিলি কালেকটিভ নাউন হয়, এবার আরেকটা পয়েন্টে চলো। এই ফ্যামিলিকে যদি তুমি ইউনিট হিসেবে বিবেচনা করো, যে আমাদের গ্রামে 100টা ফ্যামিলি আছে, তখন প্রত্যেকটা ইউনিট এক বচন হিসেবে কাজ করবে না? জি আবার তুমি যদি বলো যে আমাদের পরিবারটা নিউক্লিয়ার, কিন্তু ওদের পরিবারটা হচ্ছে এক্সটেন্ডেড, আমাদেরটা হচ্ছে ছোট্ট পরিবার, ওদেরটা হচ্ছে বৃহৎ পরিবার, তো এই ক্ষেত্রে পরিবারকে ক্লাসিফিকেশন করতেছি না আমরা? জি ভাইয়া। তাহলে এই ক্ষেত্রে কি হয়? পরিবার কমন নাউন হয় না? জি হয়। তাহলে ফ্যামিলি প্রথমত কালেকটিভ নাউন, ফ্যামিলিকে যখন আমরা অন্য সাথে তুলনা করে ক্লাসিফিকেশন করি, হ্যাঁ, বা বহুবচন করি, তখন এটা কমন নাউন হিসেবে ইউজ হয়। হ্যাঁ, এরকম আরো কয়েকটা নাউন আছে, হইতে পারে, ব্যাপার না। যেমন তুমি ফ্রেন্ড, ফ্রেন্ড একটা কমন নাউন, ফ্রেন্ড, কিন্তু ফ্রেন্ডকে তুমি আবার নাউন করো ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, তখন এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয় না? বন্ধুত্ব কি দেখা যায়, জি ছোঁয়া যায়, কেনা যায়? এটাকে হাত দিলে না, টাচ করলে বোঝা যায়, চোখ দিয়ে দেখা যায়, না সেন্ট নেওয়া যায়? বলো। সেন্স নেওয়া যায় ভাইয়া। সেন্ট, আমি বলছি সেন্স না সেন্ট, মানে সুগন্ধি নেওয়া যায় ও, বন্ধুত্বের? না ভাইয়া। না, তাহলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন ফ্রেন্ডশিপ, কিন্তু শিপটা কেটে দাও, তাহলে ফ্রেন্ড, এটা পার্সোনাল নাউন হয় না? জি তাহলে একই নাউন দুই জায়গায় দুই সেন্সে ইউজ হয়েছে, নাউন দুই রকম হয়েছে, এটা হতে পারে। যেমন তুমি কারো ফ্রেন্ড, কারো ছেলে, তো কারো বন্ধু, হ্যাঁ, কারো ভাই, হুম, কারো, এরকম ঘটনা আছে না তোমার ক্ষেত্রে? জি ভাইয়া। হ্যাঁ, এরকম বাক্যের ক্ষেত্রে এরকম সেম ঘটনা। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপরে কুর্মি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম উর্মি, প্রশ্নটা বলো। ভাইয়া একটু মেহেদী ভাইয়ের সাথে আর কি একটু কথা ছিল। আচ্ছা আচ্ছা, বলো। হ্যাঁ ভাইয়া ভাইয়া, এই বলো। যে আমাদের যে অন্যান্য সাবজেক্টের যে মানে ক্লাসগুলো হচ্ছে বায়োলজি, মানে যেটা আপনারা ফ্রি রেজিস্ট্রেশন করে দিয়েছিলেন, তো ওই ক্লাসগুলো কি রেকর্ড হয় ভাইয়া? জি ভাই, এগুলো রেকর্ড হবে। তোমাদের এটা যখন ফ্রি উইক শুরু হবে, তোমরা প্রত্যেকটা ক্লাসের রেকর্ডও দেখতে পারবা, ক্লাসের পিডিএফও দেখতে পারবা, কারণ এগুলোর উপর তোমাদের কিন্তু এক্সামও হবে। মানে আমাদের প্রথম সপ্তাহে যে কয়েকটা ক্লাস হবে, প্রত্যেকটার উপরে তোমাদের এক্সাম, মানে এখন যেভাবে দিচ্ছ ভাইয়া আর কি। মেইন ক্লাস শুরু কবে থেকে? মানে মেইন এখন ক্লাস তো শুরু হবে, আচ্ছা ওইটা রুটিন ভাই এখনো রেডি হয় নাই। ওই প্রথম সপ্তাহে ফ্রি ক্লাসের পরেই হচ্ছে তোমরা ওই সপ্তাহে রুটিনটা জানাই দিতে পারবো আর কি, যে কবে থেকে তোমাদের রেগুলার কোর্স শুরু হচ্ছে। ফ্রি ক্লাসের টাইমে দেখা যায় যে আমার অন্য কোচিং থাকে, তো এর জন্য করতে পারি না অ্যাটেন্ড, এর জন্য জিজ্ঞেস করলাম।
আচ্ছা ভাই, পরবর্তীতে ব্যাচ টাইম ফিক্সড হবে, মানে কোন কোন টাইমে ক্লাস হবে এগুলো আমরা তোমাদের সবই জানাবো আর কি। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ওকে ভাই, তো নেক্সট ফারদিন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ফারদিন ভাইয়া, বলো। ভাইয়া এই যে 70% অফ দ্য স্টুডেন্টস, এখানে কি 70% দিয়ে ভাগ করবো নাকি স্টুডেন্টস এটা দিয়া? আচ্ছা, ধরো 100টা স্টুডেন্ট আছে, ধরো 100 জন স্টুডেন্ট আছে, তো 70% করলে কয়জন হবে? 70% করলে ভাইয়া 70 জন। তো 70 জন ছাত্রকে তুমি এক বছর বলবা না বহু বছর বলবা? বলো। বহু বচন ধরবো। হ্যাঁ, তাহলে বহু বচন। এখন যদি বলে যে 1% অফ দ্য 100 স্টুডেন্ট, তাহলে 1% অফ দ্য 100 স্টুডেন্ট হলে 1% কত হয়? একজন হয়। সেক্ষেত্রে তুমি সিঙ্গুলার করবা, ঠিক আছে? আচ্ছা ভাই। আচ্ছা, ওকে ভাই, থ্যাংক ইউ। মেহেদী ভাই। এরপরে আবরার। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি আবরার। ভালো আছেন? জি ভাইয়া, তুমি কেমন আছো? জি ভাইয়া, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া ভাই আমার হ্যাঁ। প্রশ্নটা হচ্ছে দুটো সেন্টেন্স নিয়ে। বলো। দুটো সেন্টেন্স নিয়ে এসেছে ভাই, এখানে লেখা হয়েছে যে বুকস আর এন এসেনশিয়াল ইমর্টালিটি কেন হয় না, আর আরেকটা হচ্ছে যে স্যার বুকস প্রসেসেস এন্ড এসেনশিয়াল ইমর্টালিটি কেন হয়, বাট ওখানে আর কেন হয় আর এখানে প্রসেসেস কেন হয়, এটা মানে বুঝতেছি না আর কেন হয় না। বুক এটা এক বচন না বহু বচন? এটা বহুবচন। বুক বহু বচন, তাহলে বুকস কি? বুকস না না, বুকস বহুবচন, বুক তো এক বচন। হ্যাঁ, বুক এক বচন, তাহলে বুকস যদি হয় তাহলে আর হবে, এটা স্বাভাবিক, কারণ বহু বচনের সাথে আর বসে। কিন্তু এখানে তো আর তো হয় না, এখানে আর তো হয় না ভাই, এখানে কি হয়েছে? লিখছে যে প্রসেসেস হবে, এটা প্রসেস হবে আর হয় না। বুকের পরে বুকসের পরে পজিটিভ কেস দেওয়া আছে, আছে না? না না, অ্যাপোস্ট্রোফি দেওয়া আছে, কি অ্যাপোস্ট্রোফি দেওয়া আছে? অ্যাপোস্ট্রোফি না 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 ভাইয়া, এটা একটা ভাই এটা পরীক্ষার একটা প্রশ্ন আর ভাই, গতকাল পরীক্ষা ঠিক হয়েছিল আছে, যে। বলছি বুকসের সাথে কি অ্যাপোস্ট্রোফি দেওয়া আছে? বি না ডবল ভাই, ও কে অ্যাপোস্ট্রোফি এস। আচ্ছা, তাহলে বি ডবল ও কে এস তারপর অ্যাপোস্ট্রোফি দেওয়া আছে? না ভাইয়া। তাহলে বাক্যটা কি বলছিলা তুমি? আরেকবার বলো সুন্দর মতো। বুকস আর এন এসেনশিয়াল ইমর্টালিটি। বুকস আরন্ট এসেনশিয়াল ইমর্টালিটি, এরকম কোনো বাক্য হয় আমার জানা নাই ভাই। হ্যাঁ, বুকস আরন্ট এসেনশিয়াল ইমর্টালিটি, এটা কি ধরনের বাক্য? আমি এটা বুঝলাম না। তো ভাই এখানে তো আরটা হবে না, এখানে হবে প্রসেসেস হবে। এখানে এখানে ভাই আমি আর প্রশ্ন দিচ্ছি, এখানে আর কেন হয়, আর কেন হয় না, প্রসেসেস কেন হয়, প্রশ্নটা হচ্ছে কোথায়? এটা কোন জায়গার পরে, কোন জায়গার কথা বলছো? সাবজেক্টের জায়গায় না কোন জায়গায়? ভাইয়া আর মানে বারবার জায়গাটা। হ্যাঁ, তো বুকসের পরে তো ভাই আরই হয়, বুকসের সাথে কি হবে? তোমার মতামত কি? বুকস বহু বচন, তাহলে তো আরই হবে, ঠিকই তো আছে। জি ভাইয়া, আর তো ফার করতে ভাই, তাহলে এখানে ভাইয়া তাহলে কাটে দিয়েছিল, আমি তো আর দিছিলাম ভাইয়া, এখানে লেখছে উত্তর লিখছিল, এখানে প্রসেস লিখছিল। আচ্ছা শোনো, কালকে যে ক্লাস আছে না, কালকে আবার ক্লাস আছে, সেই ক্লাসে কিউএনএ তে তুমি আমার কাছে এই প্রশ্নটা করবা, মানে লিখে দিবা। হ্যাঁ, আমি এই যে দেখবো আমি ওটা, লিখছিলাম ঠিক ভাই, আছে? আমি লিখছিলাম তো চ্যাটে লিখছিলাম এটা। আচ্ছা, কালকে আবার লিখবা, আমি এটা বিশেষভাবে বিবেচনা করে দেখবো, ঠিক আছে? চ্যাটে না লিখে কালকে তুমি হচ্ছে কোশ্চেন আনসার সেকশনে লিখে দিবা ভাইয়াকে। কোশ্চেন আনসার চ্যাটে না, কোশ্চেন আনসার সেকশনে আমাকে লিখে দিবা কালকে বাক্যটা। জি ভাই, বুঝছি। হ্যাঁ, দেখবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাই। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ভাই আরেকটা প্রশ্ন আছে। আচ্ছা বলো। আচ্ছা ভাইয়া, আমাদের মানে পিডিএফ গুলা কি পুরো জানুয়ারি মাসটাতে থাকবে? মানে পিডিএফ সব ক্লাসের পিডিএফটা কি জানুয়ারি মাসটাতে পুরো থাকবে? ভাইয়া পিডিএফটা পুরো জানুয়ারি মাস থাকবে কিনা শিওর না, তবে হচ্ছে এটা হচ্ছে তোমাদের কোর্স শেষ হওয়ার কিছুদিন পর পর্যন্ত সম্ভবত থাকবে, কিন্তু এটা পুরো মাস থাকবে কিনা এটা আমি শিওর বলতে পারতেছি না। খুব সম্ভবত ধরে নাও পিডিএফ গুলো থাকবে না, তোমরা হচ্ছে কিন্তু পিডিএফ গুলো ডাউনলোড করতে পারো। হ্যাঁ, তো তোমরা যদি ক্লাসের পরে যখন পিডিএফটা আপলোড হয়ে যায় তোমরা ডাউনলোড করে রেখে দিলা, যদি সমস্যার সমাধান পরবর্তী সময় তুমি সুবিধা মতো দেখে নিতে পারলা, কারণ যে কোনো সময় আসলে পিডিএফ গুলো চলে যেতে পারে। জি ভাই, বুঝছি। জি ভাই, ধন্যবাদ। আচ্ছা ভাই, তো নেক্সট হচ্ছে পূজা। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পূজা, জি ভাই, প্রশ্নটা ছিল যে যে টাইম এন্ড টাইড যখন আমি দুইটাকেই স্রোত বুঝা মানে সময় যেমন
কারোর জন্য অপেক্ষা করে না, স্রোত তো কারোর জন্য অপেক্ষা করে না, অর্থাৎ হুম, দুইটা এক না, হুম, হুম, তখন তো হুম, ওয়েটস ব্যবহার করতে পারবো। তাহলে হুম, তো এটার হ্যাঁ, উত্তর ওয়েট দাঁড়াও এবং ওয়েটস দুইটাই হয়। দাঁড়াও। ঘটনা হচ্ছে যে তুমি যখন দুইটা সেন্টেন্সকে আলাদাভাবে বোঝাবা, তখন তো তোমার দুইটাই হবে, প্রত্যেকটা ক্ষেত্রে তাই, প্রত্যেকটা ক্ষেত্রে তাই। তুমি সাপোজ স্লো অ্যান্ড স্টেডি, তুমি এটাকেও যদি দুইটা করে দেখাও তাহলে কিন্তু এক সেন্সে, দুই সেন্সে হবে। কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলা দুইটা করা আর একটা করার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। ব্যাপারটা কি বুঝেছো? দুইটা করার একটা করার সেন্সে পার্থক্য আছে। এখানে বাক্যটা যখন সাবজেক্টকে একসাথে এন্ড দিয়ে দেওয়া হয়, সাবজেক্টকে যখন একসাথে এন্ড দিয়ে দেওয়া হয়, তো দুইটারই প্রবাহ ক্ষেত্র থাকার কারণে দুইটাকে একটা ইউনিট বিবেচনা করা হয় একটা নাউনের ক্ষেত্রে। কিন্তু তুমি যখন দুইটা বাক্য আলাদা আলাদা ভাবে লিখবা, সেটা ডিফারেন্ট। বুঝা? তুমি কি ব্যাপারটা বুঝতে পারতেছো যে কেন এটাকে, কোন সেন্সে এটাকে এক ধরা হয়? হুম, দুইটার একটা সিমিলার ক্যারেক্টারিস্টিক্স আছে, সেটা হচ্ছে প্রবাহের ব্যাপারটা। হ্যাঁ, এই প্রবাহের সেন্স থেকে দুইটাকে একটা ইউনিট হিসেবে বিবেচনা করা হয়, এক ইউনিট। কিন্তু তুমি আলাদা আলাদা করে যদি লিখো, সেটা তাহলে ডিফারেন্ট ব্যাপার। বলো। তাহলে তাহলে আমি ওয়েট দিব না ওয়েটস দিব? টাইম অ্যান্ড টাইড, হ্যাঁ। এখানে তুমি অবশ্যই ওয়েট ইউজ করবা, ওয়েটস না। এটা দুইটা কারণ হচ্ছে, টাইম একটা আলাদা ব্যাপার আর টাইড হচ্ছে একটা আলাদা ব্যাপার, দুই রকম। কিন্তু আমি তোমাকে বোঝাতে চেষ্টা করছি যে যেগুলো কম্পাউন্ড নাউন হয়, ভাইয়া যেমন লিখছিল ব্রেড অ্যান্ড বাটার, চিজ অ্যান্ড হানি, এরকম আছে না? এইরকম জি ক্ষেত্রে যেগুলো আছে সেগুলো তুমি চিজ অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার দিয়ে নাস্তা বোঝানো হয়, একটা পার্টিকুলার খাবার বোঝানো হয়। তো একটা পার্টিকুলার খাবারকে তো আমরা এক বচন ধরি। কিন্তু টাইম দেখো, টাইম আর টাইডকে আনা হয় একটা সেন্সে, হচ্ছে দুইটার একটা প্রবাহ আছে। কিন্তু টাইম আলাদা জিনিস আর টাইড আলাদা জিনিস। সময় একরকম আর জোয়ার আর একরকম, দুটো ভিন্ন। তুমি এখানে ওয়েট দেবা, ওয়েট ফর নান, নট ওয়েটস। ক্লিয়ার? জি আর ভাইয়া, তুমি থ্যাংক ইউ। যদি আলাদা করে লিখো যে টাইম, তাহলে ওয়েটস, টাইড ওয়েটস, দুটাকে একসাথে যদি যদি করো তখন এটা কম্পাউন্ড হবে, তখন দেবা টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। ইজ ইট ক্লিয়ার? জি ভাইয়া, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট হচ্ছে জান্নাত। জান্নাত, তুমি আনমিউট করে কোশ্চেন করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জান্নাত, বলো প্রশ্নটা। হ্যাঁ ভাই, আমার একটা ট্যাগ কোয়েশ্চেনের প্রবলেম ছিল। হ্যাঁ, বলো। সাম অফ আস আর নোন অ্যাজ গুড পারসন ইন দ্য সোসাইটি, তো এখানে আরেন্ট দে হবে না ট্যাগ কোয়েশ্চেনটা? আচ্ছা, ভালো করে শুনো। সাম অফ আস মানে আমাদের কেউ, তো ওরা কি আমাদের বাইরে না ভিতরে? আমাদের ভিতরে। তো আমাদের ভেতরে যদি হয় তাহলে আমাদের বাইরে তো না, আমাদের কেউ কেউ, তাহলে এখন আমরাও তো আছি, হ্যাঁ আছি না? হ্যাঁ। তাহলে তাহলে ট্যাগ কোশ্চেন এবার বলো, এবার দে মানানসই নাকি উই মানানসই? আরেন্ট উই। হ্যাঁ, সাম অফ আস, এই সামটা আমাদের বাইরে না, আমাদের ভেতরে অন্তর্ভুক্ত। তো যেখানে আমি অন্তর্ভুক্ত, তুমি কি আমার অ্যান্সারটা ভালো করে শুনতেছো? যেখানে আমি অন্তর্ভুক্ত, জান্নাত, যেখানে আমি অন্তর্ভুক্ত, তো সেখানে তো আমি বহু বচনকে ছাড়বো না। দে যদি বলি তাহলে আমি থাকলাম না, তো উই কি থাকলো সেখানে? দে একটা আলাদা হয়ে গেল না? হ্যাঁ। তাহলে এখন আমরা কি, আমাদের যুক্তি কি, যে যদি দে থাকে তাহলে আমরা থাকতে পারলাম না, দে মানে কি আমরা নাই ওখানে। কিন্তু উই থাকলে যেহেতু সেখানে আমরা সাম, থাকবো। আমরা থাকবো, রাইট, সুতরাং ওই সামকে আমরা দে বানাবো না। হ্যাঁ, যদি অব না থাকতো, অব আস না থাকতো, তাহলে কিন্তু তুমি সামকে দে বানাতে পারতে। ইজ ইট ক্লিয়ার? জি ভাই, আমার হ্যাঁ আরেকটা ট্যাগ ছিল যে ওয়ান অফ আচ্ছা, আস বলো। ইজ প্রেজেন্ট, তাহলে এটা কি হবে? হ্যাঁ, আচ্ছা, এখানে ওয়ান মানুষ বোঝায় না গরু ছাগল বোঝায়, এটা বলো আগে। এই মানুষ দ্বারা, তো এই মানুষ দ্বারা যদি মানুষ বোঝায়, তাহলে ওয়ান একজন, হয় পুরুষ হবে না হলে মহিলা হবে। আমি তোমাকে এই উত্তরটা কিন্তু একবার দিয়েছি, সি দিবা অবলিক দিয়ে হি দিবা, অথবা হি দিবা অবলিক দিয়ে সি দিবা যদি মানুষ বোঝাই। আর যদি মানুষ ছাড়া অন্য কিছু বোঝায়, ব্যক্তি, বস্তু, কোনো পশু, অন্য কিছু বোঝায়, তাহলে ইট দিবা। ক্লিয়ার? কিন্তু ভাই এখানে তো অফ আস ছিল, তো এখানে তো উই হ্যাঁ, লিখতে পারতাম না। আচ্ছা, তো উই কি এক বচন না বহু বচন? বহু বচন।
তাহলে ধরো তুমি একজন আছো আর অন্য কেউ আছে, তো অন্য কাউকে তুমি হি অথবা সি বললে, কথাটা ক্লিয়ার না? উই মানে বহু বচন, ধরো তুমি আছো যে আমরা, তো তুমি আছো তার সাথে আরো কেউ কেউ থাকলে তো উই হবে, নাকি একাই তুমি উই বলবা তোমাকে? হ্যাঁ আরো তুমি কেউ একাই থাকলে ছিল। তো আমি বলো, তুমি একাই থাকলে আমি বলো, কিন্তু আমাদের সাথে যখন অন্য কেউ থাকে তখন আমরা উই বলি, রাইট? হ্যাঁ তো ধরো জি তুমি আছো আর তার সাথে অন্য কেউ আছে, তো অন্য কেউকে হি অথবা সি বলতেছি। ইজ ইট ক্লিয়ার জান্নাত? হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। পরে অপূর্ব। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অপূর্ব ভাইয়া ভাইয়া কেমন কেমন আছো? আছেন? আচ্ছা ভাইয়া ভালো আছি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলো। ভাই আমার দুইটা সেন্টেন্স ছিল, আসলে কোন সেন্টেন্সটা সঠিক একটু বুঝতে পারছি না ভাই। আচ্ছা ঠিক আছে বলো। একটা হচ্ছে যে হোয়াট কাইন্ড অফ জোক ইট ইজ, আর আরেকটা হচ্ছে হোয়াট কাইন্ড অফ জোক ইজ ইট। মানে এই দুইটার মধ্যে প্রথমটা সঠিক নাকি দ্বিতীয়টা সঠিক? আচ্ছা, হট কাইন্ড অফ জোক আর হট কাইন্ড অফ জোকস, এটা তো প্রশ্ন তোমার। না, হোয়াট কি? কাইন্ড অফ জোক ইট ইজ আর হোয়াট কাইন্ড অফ জোক ইজ ইট। হোয়াট কাইন্ড অফ জোক ইজ ইট? হ্যাঁ। আচ্ছা ওকে, এখানে হচ্ছে তুমি যদি বলো যে হোয়াট কাইন্ড অফ জোক ইজ ইট, দিস ইজ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, রাইট? হ্যাঁ। আচ্ছা, তুমি যদি বলো যে হোয়াট কাইন্ড অফ জোক ইট ইজ, তাহলে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, দুটা রাইট। এখন তোমার ব্যক্তিগত ব্যাপার যে তুমি এখানে অ্যাসার্টিভ হিসেবে ইউজ করতেছো নাকি ইন্টারোগেটিভ হিসেবে ইউজ করতেছো, এটা তোমার ব্যাপার। হ্যাঁ, কিন্তু বাক্য দুটো সঠিক। ওই হোয়াট কাইন্ড অফ জোক ইজ ইট এটা ইন্টারোগেটিভ না? হোয়াট কাইন্ড অফ জোক ইজ ইট, তাহলে এটা ইন্টারোগেটিভ, আর যদি ইট ইজ হয় তাহলে অ্যাসার্টিভ। থ্যাংক ইউ ভাই। ওকে ভাই, থ্যাংক ইউ। মানে একটু কোনটা ইন্টারোগেটিভ সেটা নিয়ে একটু সমস্যা ছিল আর কি। হ্যাঁ আচ্ছা, সমস্যা হলে তো সমস্যার জন্য তো রাখা হয়েছে কিউএনএ আর প্রশ্ন লাইভ। ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা এরপরে নাফির রহমান। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাফি কেমন আছো? জি ভাই ভালো। আমি জানতে আচ্ছা বলো। হ্যাঁ বলো। কোশ্চেনের পিডিএফ গুলা তো দেওয়ার কথা ছিল, এগুলা কি আপলোড হয়ে গেছে? মেহেদী ভাই উত্তর দিচ্ছে, শোনো। আচ্ছা ভাইয়া, বোর্ড কোশ্চেনের পিডিএফটা আমরা এখন পর্যন্ত আসলে আপলোড দিতে পারি নাই, আমাদের একটু আসলে সফটওয়্যার মানে টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। তবে খুব শীঘ্রই মানে কোর্স শেষ হওয়ার আগে তোমরা খুব সম্ভবত পেয়ে যাবে। এই উইকের মধ্যে, আমাদের আসলে গত উইকে দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা এই উইকে ইনশাআল্লাহ দিয়ে দিব। আচ্ছা ভাই। আচ্ছা ভাইয়া, আরেকজন আছে মাহিন ভাই, আচ্ছা। আরেকটা হ্যান্ড রেজ আছে মাহিন। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, মাহিন অলরেডি লিভ নিয়ে নিয়েছে। আচ্ছা ভাই, তাহলে আমরা আজকে শেষ করতে পারি, আর কারো হ্যান্ড রেজ যেহেতু নাই। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই। আচ্ছা ভাইয়া, স্টুডেন্ট ভাইরা যারা ছিল তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই ছিল। তো আগামীকালকে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। তো এই কয়েকদিন কিন্তু আমাদের টানা ইংরেজি ক্লাস, তোমরা হয়তো জানো আমাদের বাংলা ক্লাস অলরেডি শেষ হয়ে গেছে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।